আসসালামু আলাইকুম, আমি মিশকাত আর এটা স্মার্টিয়ান্সের সার্কিট অ্যানালাইসিসের 8th ক্লাস। আর আজকে এসি সার্কিটের আমাদের ডিসকাসে আমরা ক্যাপাসিটার আর ইন্ডাক্টর নিয়ে ডিসকাস আমরা কন্টিনিউ করব। আজকে আমরা শুধুমাত্র ক্যাপাসিটার দিয়ে বিল্ড করা সার্কিট অথবা শুধুমাত্র ইন্ডাক্টর বিশিষ্ট একটা সার্কিটের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স সম্পর্কে জানবো। তারপর আমাদের ক্যাপাসিটারের সিরিজ কানেকশনের বিহেভিয়ার কীরকম, ক্যাপাসিটার প্যারালাল কানেকশনের বিহেভিয়ার কীরকম, ইন্ডাক্টরের ক্ষেত্রে এগুলো এদের যে এ ধরনের কানেকশনের ইকুইভ্যালেন্সির যে ফর্মুলাগুলো এগুলো কীরকম সেগুলো আমরা ডিরাইভ করব। তারপর আমরা সার্কিটে এদের সাইন কনভেনশনটা দেখবো, যে এদের যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় এটা কোন পয়েন্টে পজিটিভ ভোল্টেজ অথবা হায়ার ভোল্টেজ আর কোন পয়েন্টে নেগেটিভ অথবা লোয়ার ভোল্টেজ থাকে সেটা আমরা দেখব। তারপর বিভিন্ন সার্কিটে যে আমাদের বিভিন্ন ধরনের বিহেভিয়ার বলতে সার্কিটে একটা র্যাপিড চেঞ্জ হলে, একটা হঠাৎ করে চেঞ্জ হলে চেঞ্জের জাস্ট পরে যে ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের বিহেভিয়ারটা। তারপর আমরা সার্কিটে যখন একটা স্টেবল একটা অবস্থা চলে আসে, সার্কিটে যখন একটা স্টেবল অবস্থা চলে আসার পর ওই সার্কিটে ইন্ডাক্টর আর ক্যাপাসিটারের যে বিহেভিয়ার এগুলো সম্পর্কে আমরা আমরা ডিরাইভ করবো আর জানবো। তো আমরা আজকে ক্লাস শুরু করি। তো এখন আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আর ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স সম্পর্কে জানবো। তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের বের করার ক্ষেত্রে যেটা দেখছিলাম, যে দুইটা পয়েন্টের সাপেক্ষে একটা রেজিস্টার নেটওয়ার্ক থাকলে ওই পুরো নেটওয়ার্কটাকে একটা মাত্র বিশেষ মানের রেজিস্টার দিয়ে রিপ্লেস করা যেতে পারে ওই দুই পয়েন্টের সাপেক্ষে। তো এই রেজিস্টারটাকে বলা হয় ওই দুই পয়েন্টের সাপেক্ষে পুরো নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো একইভাবে যে একটা শুধুমাত্র ক্যাপাসিটার দিয়ে গঠিত বা শুধুমাত্র ইন্ডাক্টর দিয়ে গঠিত একটা নেটওয়ার্ক দুই পয়েন্টের সাপেক্ষে থাকলে পুরো জিনিসটাকে একটা মাত্র ক্যাপাসিটার বা ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করা যায়। তো ওই ইন্ডাক্টর বা ক্যাপাসিটারটাকে বলা হয় পুরো নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাব করার একেবারে শুরুতে আমরা যেটা করছিলাম, যে দুইটা বেসিক ধরনের রেজিস্টারের কানেকশন, যে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন। তো এই দুইটা কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কীরকম হয় এটা হিসাব করছিলাম। তো আমরা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রেও এই যে এই দুই ধরনের কানেকশনের ইকুইভ্যালেন্সিটা কীরকম হয় সেটা আমরা হিসাব করে দেখি। প্রথমে ইন্ডাক্টরের কেসটা দেখি। ইন্ডাক্টরে যে দুইটা পয়েন্টের সাপেক্ষে সিরিজে কানেক্টেড থাকে। প্রথমে সিরিজেরটা দেখি। এই দুটো পয়েন্ট সাপেক্ষে ইন্ডাক্টর L1 L2 ডট 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 Ln এনটা এই যে ইন্ডাক্টর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর ইন্ডাক্টর এরকম সিরিজে কানেক্টেড। এই পুরো জিনিসটাকে আমরা এই যে এ আর বি পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর L0 দিয়ে রিপ্লেস করব। তো আমরা যেটা জানি, যে একটা ইন্ডাক্টরের দুই প্রান্তে যেভাবে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, যে ইন্ডাক্টরের থ্রু যদি কারেন্ট টাইমের সাথে সাথে চেঞ্জ করে তাহলে ইন্ডাক্টরের দুইটা পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। সাপোজ এল ভ্যালুর একটা ইন্ডাক্টর, এল ইন্ডাকটেন্সের একটা ইন্ডাক্টর থ্রু যদি কারেন্ট টাইমের সাথে সাথে চেঞ্জ করতে থাকে তাহলে ওইটার দুইটা পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা ভি ইকুয়ালস টু এল ইন্টু কারেন্টের রেট অফ চেঞ্জ ডিআই ডিটি, ওইটা থ্রু কারেন্টের রেট অফ চেঞ্জ। তো অর্থাৎ এই যে এই প্রত্যেকটা ইন্ডাক্টরের দুইটা পয়েন্টে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হওয়া সম্ভব। ঠিক যেভাবে রেজিস্টারের দুই প্রান্তে একটা রেজিস্টারের থ্রু কারেন্ট গেলে রেজিস্টারের দুই প্রান্তে যেরকম একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। ঠিক আছে। তো আমরা রেজিস্টারের আমাদের সিরিজ কানেকশনে যেরকমটা দেখছিলাম, যে এই যে এই এ আর বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স একটা এই প্রত্যেকটা এই যে এল এর জায়গায় যদি রেজিস্টার এরকম সিরিজে কানেক্টেড থাকতো প্রত্যেকটা ইন্ডাক্টরের জায়গায়, তাহলে এ আর বি পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা সমান সমান প্রথম রেজিস্টারের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স প্লাস সেকেন্ড রেজিস্টারের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স প্লাস ডট 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 এনতম রেজিস্টারের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স। এটাকে এইভাবে আমরা ব্যাখ্যা করে লিখতে পারি, যে এই যে এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা এই যে এই পয়েন্টটা এ যেহেতু, তাহলে এই পয়েন্টের যেহেতু ভোল্টেজ সেম, তাহলে এই পয়েন্টের নাম আমি দিলাম এ। তারপর এই পয়েন্টের নাম আমি দিলাম P1, এই পয়েন্টের নাম দিলাম আমি P2 ডট ডট ডট। এই পয়েন্টের নাম আসবে কত P ইন্টু n-1, আর এই পয়েন্টের নাম একইভাবে B।
তাহলে এই যে ভি অফ এ মাইনাস ভি অফ বি, অর্থাৎ এই যে একেবারে এই দুইটা পয়েন্টের যে টোটাল ভোল্টেজ ডিফারেন্স এটা সমান সমান ভি অফ এ মাইনাস ভি অফ পি ওয়ান প্লাস ভি অফ পি ওয়ান মাইনাস ভি অফ পি টু ডট 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 ভি অফ পি ইন্টু পি এন মাইনাস ওয়ান মাইনাস ভি অফ পি। প্রত্যেকটা আমরা পয়েন্টের যে ভোল্টেজ এটা আমরা একবার মাইনাস করে একবার প্লাস করছি, তো এটার ফলে আমরা যেটা পাচ্ছি এটা সমান সমান যে এটা হলো প্রথম ইন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স, এটা সেকেন্ড ইন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ডট 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 এটা এনতম ইন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ ভি অফ ওয়ান প্লাস ভি অফ টু প্লাস ডট 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 ভি অফ এন, সবগুলো ইন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স। আবার আমরা ইকুইভ্যালেন্ট যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে এ আর বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সেটা সমান সমান সরাসরি এই এল নট ইন্ডাক্টরটা দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ ভি অফ এ মাইনাস ভি অফ বি দ্যাট ইজ ইকুয়াল টু কি ভি নট, অর্থাৎ আমাদের যেটা দেখছি যে ভি নট, সুতরাং ভি নট সমান সমান এটা। তো আমরা যেটা দেখছি যে যে ভি নট আমরা যেটা দেখছি একটা ইন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্সের যে ইকুয়েশন লিখছিলাম ভি সমান সমান এল ডিআই ডিটি। তো আমরা ভি কে আমরা এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করি যে প্রত্যেকটা ভি কে এটার থ্রু যে ভি সমান সমান এল নট ইন্টু ডিআই ডিটি, আর এটার ক্ষেত্রে এল ওয়ান ইন্টু ডিআই ডিটি প্লাস এল টু ডিআই ডিটি প্লাস ডট 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 এল ইন্টু এন এল টু দ্য এন এল অফ এন ইন্টু ডিআই ডিটি, সরি এল অফ এন, উল্টা উল্টা বলতেছি। আমাদের লাস্ট ইকুয়েশনে যেটা দেখছি যে সবগুলো ডিআইডিটির সমান, এটা ঠিক কেন? কারণ এই যে এই শুধুমাত্র এই সার্কিটে এখানে প্রত্যেকটি ইন্ডাক্টরের থ্রু তো একই কারেন্ট ফ্লো হচ্ছে, সেজন্য প্রত্যেকটি ইন্ডাক্টরের থ্রু যে কোনো টাইমে কারেন্ট যেহেতু সেম, তাহলে যে কোনো টাইমে কারেন্টের রেট অফ চেঞ্জও প্রত্যেকটি ইন্ডাক্টরে সেম হবে। এখন এই আমরা যেটা ইকুইভ্যালেন্ট সার্কিটের যে আমাদের ডেফিনিশন থেকে যেটা জানি যে এই দুইটা পয়েন্টে একটা ভোল্টেজ ডিফারেন্স দিলে এইখানে যে কারেন্ট ফ্লোটা হবে, যে কারেন্টের রেট অফ চেঞ্জটা হবে, এইখানেও সেম ভোল্টেজ ডিফারেন্সটা দিলে সেম কারেন্ট ফ্লো হবে, সেম কারেন্টের রেট অফ চেঞ্জ হবে। এই জন্য এখানে প্রত্যেকটা যে ডিআইডিটি এই সবগুলো সমান, আর সেটার সাথে সাথে এই যে আমাদের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডিআইডিটি সমান। তোমরা দুই সাইড থেকে সব ডিআইডিটি যদি আমরা কাটাকাটি করে ফেলি, তো আমরা ফাইনাল যেটা পাইছি যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স সমান সমান এল ওয়ান এল প্লাস এল টু প্লাস এল থ্রি প্লাস ডট 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 এল অফ এন, দ্যাট ইজ সমান সমান কত? সবগুলো ইন্ডাকটেন্সের সামেশন। সবগুলো ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের সাম। তো এই যে আমরা দেখলাম যে এখানে আমাদের এই যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স আমাদের রেজিস্টার যে নেটওয়ার্কের মতো, যে সবগুলো রেজিস্টার অনেকগুলো রেজিস্টার সিরিজে কানেক্টেড থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় সবগুলো রেজিস্টারের মানে ডিরেক্ট মানের সমষ্টি, এক্ষেত্রেও সেম। তো আমরা প্যারালালের ক্ষেত্রেও যেরকমটা সেম দেখবো, যে প্যারালালের ক্ষেত্রেও এটা রেজিস্টারের মতোই যে 1 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান সমান সবগুলো রেজিস্টার ইনভার্সের মানের সমষ্টি সমান। এই ক্ষেত্রে আমরা সেরকম দেখবো। আমরা একটা শর্টকাটে প্রুফ করে নিই। তো এই যে আমাদের যেটা আঁকলাম যে এ আর বি পয়েন্টের সাপেক্ষে এখন এনটা ইন্ডাক্টর প্যারালালি কানেক্টেড আছে, এটাকে আমাদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা বের করতে হবে। তো এই কেসে যেটা দেখা যাচ্ছে যে এই যে এ আর বি পয়েন্টের সাপেক্ষে আমরা একটা কারেন্ট থ্রো করছি, তো এই কারেন্টটা কি করছে, এই যে প্রত্যেকটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে ভাগে যাচ্ছে। এখানে সাপোজ টোটাল কারেন্ট যেটা হলো আই নট, টোটাল কারেন্ট হলো স্মল আই নট। তো এখানে কারেন্ট গেছে I1, এখানে কারেন্ট গেছে I2 সেকেন্ড ইন্ডাক্টরের থ্রু, এভাবে এন তম ইন্ডাক্টরের থ্রু কারেন্ট গেছে I অফ এন। তো
এখন যেটা আমরা দেখি যে এখন এ আর বি পয়েন্টের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য ইকুইভ্যালেন্ট আমাদের সার্কিটটাতেও সেম কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ আমাদের এই ইন্ডাক্টরটা থ্রু যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হলো আই নট। তো এখন যেটা আমাদের দেখছি যে আমাদের এই আই নট টোটাল কারেন্টটাই এই যে প্রত্যেকটি ইন্ডাক্টরের ভিতরে ভাগ হয়ে গেছে, দ্যাট ইজ আই নট সমান সমান আই এফ ওয়ান প্লাস আই এফ টু প্লাস ডট 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 আই এফ এন। তো আমরা যদি এইভাবে দুই সাইডে আমরা টাইম ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, ডি আই নট বাই ডিটি ইকুয়ালস টু কি, ডি যদি ডি আই ওয়ান প্লাস ডিটি প্লাস ডি আই টু বাই ডিটি প্লাস ডট 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 ডি আই এফ এন বাই ডিটি। তো এই যে টোটাল কারেন্টটা এটার টাইম ডেরিভেটিভ হলো সবগুলো টাইম ডেরিভেটিভের সমষ্টি সমান। তো এখন আমরা যেটা দেখছি যে আমাদের যে মেইন যে ইন্ডাক্টরের ভোল্টেজ ডিফারেন্সের যে ল সেটা হলো যে ডিআই ডিটি, একটা ইন্ডাক্টরের ভিতর যে যদি আই পরিমাণ কারেন্ট যায় সেটা রেট অফ চেঞ্জ ডিআই ডিটি হয়, তাহলে ডিআই ডিটি হলো দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স আর ইন্ডাকটেন্সের অনুপাতের সমান। তাহলে আমরা ডিআই ওয়ান ডিটিকে আমরা লিখবো ভি ওয়ান বাই এল ওয়ান প্লাস ভি টু বাই এল টু প্লাস ডট 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 ভি অফ এন বাই এল অফ এন, এখানে ভি লিখে দিচ্ছি, এখানে এল টু হবে। সো এগুলো হলো যে এটা হলো প্রথম ইন্ডাক্টরটা দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই ওইটার ইন্ডাকটেন্স, সেকেন্ড ইন্ডাক্টরটা দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই ওইটার ইন্ডাকটেন্স, একইভাবে এটা এরকম। এখানে যেটা ডিআই ডিটি সমান সমান ভি বাই এল এখান থেকে। তো ডিআই নট ডিটি হলো আমাদের এই যে এই আমাদের এই ইন্ডাক্টরটার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স ভি নট ডিভাইডেড বাই এইটার ইন্ডাকটেন্স এল নট। তো এখন আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা ইন্ডাক্টরের কিন্তু আমাদের এনটা এই যে ইন্ডাক্টর এই প্রত্যেকটারই কিন্তু দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হলো এই যে এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস বি পয়েন্টের ভোল্টেজ, প্রত্যেকটারই কিন্তু মধ্যে আর কোনো কানেকশন নেই, যেহেতু এটা পিওর একটা প্যারালাল কানেকশন। আবার এই একই যে ভোল্টেজ ডিফারেন্স সেটা সমান সমান হলো এই যে আমাদের এল নট যে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর এটার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স। তো এই যে প্রত্যেকটা এই যে এখানে ভি ওয়ান ভি টু ভি অফ এন সবগুলোর ভ্যালু সমান, সেটাই আবার সমান সমান হলো এই যে ভি নট। আমরা সবগুলো এই সাবস্ক্রিপ্ট এগুলো সবগুলো মুছে ফেলি, কারণ সবগুলো ভোল্টেজ যেহেতু সমান। তো দেখা যাচ্ছে সবগুলো ভি সমান, তাহলে আমরা সব জায়গায় যদি সব পাশ থেকে যদি ভি গুলো কাটাকাটি করে ফেলি তাহলে যেটা পাচ্ছি 1 1 1 1। তাহলে আমরা যেটা দেখছি যে আমরা যেটা একটু আগে বললাম যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের ইনভার্স সমান সমান সবগুলো ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ইনভার্সের সমষ্টি সমান। প্যারালাল কানেকশনেও যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মতোই, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ইনভার্স সমান হলো সবগুলো রেজিস্টারের ইনভার্সের সমষ্টি সমান। এটা ছিল আমাদের এই যে ইন্ডাক্টর আর ইন্ডাক্টরের সিরিজ প্যারালাল কানেকশনের রুল, এক্স্যাক্টলি যেটা রেজিস্টারের ক্ষেত্রে যেরকম কাজ করে ওই রকমই। এখন আমরা ক্যাপাসিটরটা দেখব। তো এই যে আমরা এখন ক্যাপাসিটর প্যারালাল আর সিরিজ কানেকশনের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা অ্যানালাইজ করব। তো ক্যাপাসিটর যে এটার একটা ট্রিকি বিষয় হলো যে আমরা এই পর্যন্ত যেসব সার্কিট কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, যেটা হলো রেজিস্টার তারপর ইন্ডাক্টর, এই সবগুলোর আমরা মেইনলি যেই সার্কিটের কোয়ান্টিটি নিয়ে কাজ করছি সেগুলো হলো ভোল্টেজ আর এই যে কারেন্ট। হ্যাঁ, তো এটার যে মেইন ইকুয়েশন এইগুলো ভোল্টেজ আর কারেন্টকে দুই পাশে রেখে একটা কানেকশন বা একটা সম্পর্ক দেখাতো, যেরকম ওহমস ল এর ক্ষেত্রে আই ইকুয়ালস টু ভি বাই আর, তারপর ইন্ডাক্টরের ক্ষেত্রেও যে ভি দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ভি ইকুয়ালস টু এল ইন্টু কারেন্টের ডিরাইভেটিভ। কিন্তু ক্যাপাসিটারের যেই একটা অদ্ভুত ব্যাপার সেটা হলো ক্যাপাসিটার কারেন্টকে না চার্জকে ভোল্টেজের সাথে সরাসরি কানেক্ট করে, কারেন্টকে ডিরেক্টলি ভোল্টেজ এই যে দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্সের সাথে কানেক্ট করে না। তো এখন চার্জের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের একটা নতুন কনসেপ্ট আমাদের বুঝতে হবে সেটা হলো যে আমরা যে
এই সার্কিট কম্পোনেন্টগুলো ছাড়া যে কানেক্টর বা ওয়্যারগুলো একটা সার্কিটে ইউজ করি, ঠিক আছে, ওই কানেক্টর বা ওয়্যার কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে, ঠিক আছে। মানে একটা কানেক্টর বা ওয়্যার যখন সার্কিটে বসানো হয় ওটার ভিতর কিন্তু আগে থেকে কোনো এক্সট্রা চার্জ থাকে না, ওইটার ভিতর কিন্তু একেবারে চার্জলেস একটা কানেক্টর বা একটা ওয়্যার থাকে, ঠিক আছে। তো এখন কানেক্টরটার ভিতরে যেহেতু এক্সট্রা চার্জ নেই, সেজন্য যেসব যেই সোর্স প্রথম কারেন্ট ফ্লো করাবে, অর্থাৎ প্রথম চার্জকে রিলিজ করবে, এক্সট্রা চার্জ রিলিজ করবে, যেরকম ব্যাটারি যে কারেন্ট ফ্লো করা মানে তো একটা এক্সট্রা চার্জের ফ্লো করানো, যেরকম একটা পজিটিভ বা নেগেটিভ চার্জের ফ্লো করানো, পজিটিভ কারেন্ট মানে পজিটিভ চার্জের ফ্লো করানো। তো এই যে যে কারেন্টটা ফ্লো করাচ্ছে, কারেন্টটা ছাড়তেছে, অর্থাৎ এই যে যে চার্জগুলোকে রিলিজ করতেছে সেই চার্জের একটা কনজারভেশন থাকে, কারণ এই যে কানেক্টরগুলো ভিতর আগে থেকে কোনো নেক্সট চার্জ পজিটিভ হোক বা নেগেটিভ হোক কোনো নেট চার্জ ছিল না, ইলেকট্রিক্যাল নিউট্রাল ছিল। তো এখানে যেরকম যদি এ আর বি পয়েন্টের সাপেক্ষে আমি একটা একটা কারেন্ট ফ্লো করাই, অর্থাৎ একটা আমি যদি পজিটিভ চার্জকে এই পয়েন্ট থেকে আমি রিলিজ করি, পজিটিভ চার্জকে আমি প্রবেশ করাই, তাহলে এই যেই পরিমাণ পজিটিভ চার্জ আমি এই পয়েন্ট থেকে প্রবেশ করাবো সেই পরিমাণ পজিটিভ চার্জই কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটারের এই যে এই প্লেটগুলোতে এসে জমা হবে, ঠিক আছে। অর্থাৎ এইখানে যদি আমার ইন টোটাল যে চার্জের যে যে কারেন্ট ফ্লো যখন করাতে চাচ্ছে সেই সময় যদি ইন টোটাল যে চার্জ এই সার্কিটের ভিতর প্রবেশ করে সেটা যদি কিউ নট হয়, তাহলে এইখানে যেটুক চার্জ প্রবেশ করবে সেটা হবে কিউ ওয়ান, এখানে যেটুক চার্জ প্রবেশ করবে সেটা হবে কিউ টু, ডট 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 আমার এনতম ক্যাপাসিটারের এই প্লেটটায় যে চার্জ প্রবেশ করবে সেটা হলো কিউ এফ। এক সাইডের প্লেট বলতেছি কারণ এই সাইডে পজিটিভ চার্জ, এই সাইডে কারেন্ট যেহেতু ফ্লো হয়েছে অর্থাৎ পজিটিভ চার্জের ফ্লো হয়েছে, সেক্ষেত্রে এটা হলো প্রত্যেকটা ক্যাপাসিটারের পজিটিভ প্লেট। তো এইখানে যে এই সাইড থেকে যেহেতু কারেন্ট আসে অর্থাৎ নেগেটিভ কারেন্ট এদিক দিয়ে ফ্লো হয়, আমি বলতে পারবো এখান থেকে নেগেটিভ চার্জ ফ্লো হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রেও সেমভাবে এই যে কিউ অফ ওয়ান পরিমাণে নেগেটিভ চার্জ ক্যাপাসিটারটা এই প্রান্তে, কিউ অফ টু পরিমাণে নেগেটিভ চার্জ এই ক্যাপাসিটারটা ওই প্রান্তে, সেম জিনিস এই ক্ষেত্রে হচ্ছে, চার্জের কনজারভেশন হচ্ছে। চার্জের কনজারভেশন থেকে যেটা আমরা দেখছি যে ইন টোটাল যত চার্জ রিলিজ হয়েছে কিউ নট, সেটা সমান সমান কিউ ওয়ান প্লাস কিউ টু ডট 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 প্লাস কিউ অফ এন, সবগুলো এই যে এই লেফট প্লেটটার চার্জের সমষ্টি বা এই যে সবগুলো ক্যাপাসিটারের চার্জের সমষ্টি সমান সমান ইন টোটাল যতটুকু চার্জ প্রবেশ করানো হয়েছে। এখন ইন টোটাল এখন এটা যেহেতু এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট, এই সার্কিট, এইখানে নেট যত কারেন্ট ফ্লো হচ্ছে এই সার্কিটের নেট প্রত্যেকটা টাইমে একই পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন কারেন্ট ফ্লো যেহেতু চার্জের ফ্লো, অর্থাৎ এই সার্কিটে ইন টোটাল যত চার্জ রিলিজ হয়েছে এই এ পয়েন্ট থেকে এখানেও ইন টোটাল সেম চার্জ রিলিজ হয়েছে। এখন আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা করছিলাম যে কারেন্ট যেহেতু সমান, তারপর আমরা দুই সাইডে ডেরিভেটিভ করে বলছিলাম যে কারেন্টের ডেরিভেটিভও দুই সাইডে সমান। এখন কারেন্ট হলো চার্জের ডেরিভেটিভ ডিকিউ ডিটি, তাহলে অর্থাৎ যেই চার্জ ইকুয়ালস টু কারেন্টের কারেন্টের টাইম ইন্টিগ্রেশন আই ডিটি, কারেন্টের টাইম ইন্টিগ্রেশন, এটা হলো চার্জ। তাহলে এখন কারেন্টের যদি কারেন্ট সেম হওয়ার জন্য যদি কারেন্টের ডেরিভেটিভও সেম হয়, তাহলে কারেন্টের ইন্টিগ্রেশন অর্থাৎ চার্জের যে পরিমাণ, চার্জের জমা হওয়ার পরিমাণও অবশ্যই সেম হওয়ার কথা। তো আমরা যেটা দেখতেছি, তাহলে এই যে এইখানে যেটুকু চার্জ রিলিজ হয়েছে অর্থাৎ এই ক্যাপাসিটারটার এই প্লেটে যত চার্জ জমা হচ্ছে, তাহলে আমরা এই ইকুয়েশনে প্রত্যেকটা যে চার্জ, এই প্রত্যেকটা চার্জকে আমরা এখন ক্যাপাসিটারের প্লেটের জমাকৃত চার্জে আমরা একটা ক্যাপাসিটারের প্লেটে জমা হওয়ার চার্জে আমরা রিপ্লেস করলাম। তো এখন আমরা এই ইকুয়েশন থেকে প্রত্যেকটার কিউকে রিপ্লেস করে পাই এই যে কিউ নট সমান সমান ভি নট ইন্টু সি নট। এটা হলো ভি নট হলো এই ক্যাপাসিটারটার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, সি নট হলো এটার ক্যাপাসিটি, সমান সমান একইভাবে ভি ওয়ান সি ওয়ান প্লাস ভি টু সি টু প্লাস ডট 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 ভি অফ এন সি অফ এন। একইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে প্রত্যেকটা ক্যাপাসিটারের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হলো এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস বি পয়েন্টের ভোল্টেজ, এটারই যদি ইকুইভ্যালেন্ট সার্কিট এইটা, তাহলে এটারও দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস বি পয়েন্টের ভোল্টেজ। তাহলে সবগুলোরই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স যেহেতু সমান, তাহলে আমরা সবগুলো ভি কে মুছে ফেলি, সবগুলো ভি এর সাবস্ক্রিপ্ট মুছে ফেলি, যে সবগুলোরই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হলো ভি। এখন দুই সাইড থেকে যদি আমরা ইকুয়েশন দুই সাইড থেকে সব ভি কাটাকাটি করে ফেলি, আমরা যেটা পাচ্ছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি নট সমান সমান সি ওয়ান প্লাস সি টু ডট 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 সি অফ এন।
তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সমান সমান সবগুলো প্যারালালি কানেক্টেড ক্যাপাসিট্যান্সের সমষ্টির সমান। এই ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্ট জিনিস অবশেষে আমরা পেলাম যে এটা রেজিস্টার মতো না। এই ক্ষেত্রে প্যারালালি কানেক্টেড করার ফলে আমরা পাচ্ছি যে এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে প্যারালালি কানেক্টেড করার ফলে, যে ক্ষেত্রে রেজিস্টার ইন্ডাক্টর ছিল ইনভার্স সমান সমান ইনভার্সের সমষ্টি, এক্ষেত্রে আমরা সরাসরি সমষ্টি পাচ্ছি। অর্থাৎ এটার প্যারালাল কানেকশনটা রেজিস্টারের সিরিজ কানেকশনের মতো বা ইন্ডাক্টরের সিরিজ কানেকশনের মতো এই যে ফর্মুলা মেনটেন করে। তো এখন এটা যেহেতু এটার প্যারালাল কানেকশন যেহেতু রেজিস্টারের সিরিজ কানেকশনের ফর্মুলা মেনটেন করে, তাহলে আমাদের গেস যেটা আমরা করতেছি যে এটার সিরিজ কানেকশন হয়তো বা রেজিস্টার প্যারালাল কানেকশনের ফর্মুলা মেনটেন করার কথা। তো এটা আমাদের গেসটাকে যাচাই করে দেখি যে মিলে কিনা। এই যে ক্যাপাসিটারের সিরিজ কানেকশন আমরা রাখলাম। তো এখন আমরা যেটা করব যে আমাদের সিরিজ কানেকশনের যে এ পর্যন্ত যেটা করে আসতেছি যে মেইন ইকুয়েশন হলো এই যে দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সমান সমান প্রথম যেই সার্কিট কম্পোনেন্টের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স প্লাস সেকেন্ড সার্কিট কম্পোনেন্টের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স প্লাস ডট 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 এনতম সার্কিট কম্পোনেন্টের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স। রেজিস্টার ইন্ডাক্টর সব কিছু ক্ষেত্রে সেম ব্যাপার হয়েছে, তো এক্ষেত্রেও সেম ব্যাপার হবে। এই যে এই সার্কিট কম্পোনেন্টের, তাহলে আমরা যেটা দেখছি যে টোটাল ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ ভি নট হলো ভি অফ এ মাইনাস ভি অফ পি, এটা সমান সমান যে ভি অফ ওয়ান প্লাস ভি অফ টু ডট 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 ভি অফ এন। তো এখন ভি নট যেহেতু এ আর বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ডেফিনেশন থেকে কি জানি যে এই ভি নট হলো এই একই এ আর বি পয়েন্ট এখানে, তো এইটারও দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভি নট দ্যাট ইজ এ পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স মাইনাস বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। তো অর্থাৎ যেটা দেখছি যে এই সবগুলো যে ক্যাপাসিটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সের সমষ্টি হলো আমাদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটারটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সের সমষ্টি। তো আমরা এই যে ক্যাপাসিটারের যে ইকুয়েশনটি আমরা রিপ্লেস করলে যেটা পাবো সেটা হলো কিউ নট বাই সি নট সমান সমান কিউ ওয়ান বাই সি ওয়ান প্লাস কিউ টু বাই সি টু প্লাস ডট 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 কিউ অফ এন বাই সি অফ এন। এখন আমাদের যে কন্ডাক্টর যে নিউট্রাল বা ওয়্যার যে নিউট্রাল থাকবে চার্জের দিক দিয়ে, সেটার কনসেপ্টটা আমরা আবার একটু চিন্তা করি যে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ক্যাপাসিটার জিনিসটা কিন্তু দুইটা প্লেটের ভিতর কোনো কানেকশন নাই। দুইটা প্লেট একটা একটা থেকে খুবই কাছাকাছি থাকবে, ভিতরে বিভিন্ন ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকতে পারে বা কিছু ভ্যাকিউম বা খালি থাকতে পারে, কিন্তু দুইটা প্লেটের ভিতর কোনো কানেকশন নেই যেটার থ্রু যে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে চার্জ যেতে পারে। তো এখন সেক্ষেত্রে যেটা হবে যে এখন দুইটা ক্যাপাসিটারের মধ্যে যে এই ওয়্যারটা সাপোজ এরকম ওয়্যার আমাদের এনটা ক্যাপাসিটার সিরিজে কানেক্টেড, প্রত্যেকটা দুইটা ক্যাপাসিটার মধ্যেই এরকম এক একটা করে নিউট্রাল ওয়্যার লাগানো, যেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, আমাদের এক্সট্রা কোনো চার্জ আগে থেকে ছিল না। এখন আমাদের যখন এখানে আমাদের এ আর বি পয়েন্টের ভিতর সোর্স লাগাচ্ছি, এই সোর্সটা কারেন্ট ফ্লো করাচ্ছে অর্থাৎ এক্সট্রা চার্জ রিলিজ করতেছে, কিন্তু আমাদের যেহেতু ক্যাপাসিটার প্লেটের থ্রু চার্জ যেতে পারতেছে না, সেজন্য এই যে দুইটা ক্যাপাসিটারের প্লেটের মধ্যে যে ওয়্যারটুকু আছে সেই ওয়্যারের ভিতর কিন্তু কোনো এক্সট্রা চার্জ বাইরে থেকে আসতে পারতেছে না, এক্সট্রা চার্জ ওইটার ভিতর থেকে বাইরে চলে যেতে পারতেছে না। তো এই যে প্রত্যেকটা কন্ডাক্টর যে দুইটা প্লেটের ভিতর দুইটা ক্যাপাসিটারের যে সিরিজে কানেকশনের যে এই ওয়্যারটার ভিতর কিন্তু কোনো দিক দিয়ে এক্সট্রা চার্জ আসতে যেতে পারতেছে না, তাহলে এই ওয়্যারটা অলওয়েজ চার্জের দিক দিয়ে নিউট্রালি থাকতেছে, যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের পরিমাণ সবসময় সমান থাকতেছে। তাহলে যেটা দেখা যায় যে এই যে আমাদের এখানে কারেন্ট ফ্লো করার কারণে যদি টোটাল এ পয়েন্ট থেকে টোটাল চার্জের প্রবেশ কিউ নট হয়, তাহলে যেহেতু এই ক্যাপাসিটারটার প্লেটের থ্রু অন্য ক্যাপাসিটারে চার্জ যেতে পারে না, তাহলে এই ক্যাপাসিটারটারে এই প্লেটে টোটাল চার্জ কিউ নট জমা হবে। তাহলে এই প্লেটটায় টোটাল চার্জ প্লাস কিউ নট জমা হলে এই প্লেটটায় যে চার্জ যে ভোল্টেজ ডিফারেন্সের কারণে যেহেতু এখন এই ওয়্যারটার ভিতরে যেহেতু ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা বা মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের সংখ্যা সমান ছিল, কিন্তু এখন ভোল্টেজ ডিফারেন্সের কারণে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এরকম ভাগ হয়ে যাবে, যে এখানে পজিটিভ চার্জের আকর্ষণে কিছু নেগেটিভ চার্জ চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে এই প্লেটটার ভিতরে যেহেতু একটা স্বাভাবিক ক্যাপাসিটার, এই প্লেটটার চার্জ কত হবে মাইনাস কিউ নট। এখন খেয়াল করি এই যে দুইটা ক্যাপাসিটার
এটাকে আমরা একটু জুম করে রাখছি, দুইটা ক্যাপাসিটার, এই প্লেটটার চার্জ কিউ নট প্লাস আর এই প্লেটটার চার্জ কিউ নট মাইনাস। এখন এই ওয়্যারটা যেহেতু ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ মাইনাস কিউ নট পরিমাণ নেগেটিভ চার্জ এই ক্যাপাসিটার এই প্লেটে চলে আসতেছে, তাহলে এই প্লেটে যেহেতু এখন পজিটিভ চার্জ আসবে, তাহলে এই প্লেটের পজিটিভ চার্জ আসার পরিমাণ কত হবে? প্লাস কিউ নট। এটা প্লাস কিউ নট কেন হবে? যে এইটার এই চার্জ আর এইটার যে পরিমাণ নেগেটিভ চার্জ, এইখানে সেই পরিমাণে পজিটিভ চার্জ কেন হবে? কারণ এই ওয়্যারটা যেহেতু ইলেকট্রিক্যাল নিউট্রাল, যে এই ওয়্যারটা চার্জের দিক দিয়ে নিউট্রাল, এই ওয়্যারের ভিতর কোনো এক্সট্রা চার্জ নেই, সেজন্য টোটাল যে ওয়্যারের যত চার্জ সব স্প্লিট হয়ে গেছে। এখানে যে পরিমাণ পজিটিভ চার্জ, এখানে সেই পরিমাণ নেগেটিভ চার্জ, ইন টোটাল এই ওয়্যারের ভিতর চার্জের যে সমষ্টি সেটা সমান সমান জিরো, যেহেতু ইলেকট্রিক্যাল নিউট্রাল। তাহলে আমরা যেটা দেখছি যে এই প্লেটের চার্জ আসছে পজিটিভ প্লাস কিউ ওয়ান, এই প্লেটের চার্জ একইভাবে মাইনাস কিউ নট। এইভাবে আমরা দেখবো যে এইটার পাশের যেই ক্যাপাসিটারটা সিরিজে লাগানো, সেটার ক্ষেত্রে একইভাবে আবার সেম জিনিস করতে থাকবে। অর্থাৎ আমরা যেটা দেখবো যে প্রত্যেকটা ক্যাপাসিটারের প্লেটের যে চার্জের যে মানটা, অর্থাৎ চার্জের যেই পরিমাণ, সেটা হবে প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্ষেত্রে কিউ নট ডট 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 কিউ নট। প্রত্যেকটা ক্যাপাসিটার প্লেটের চার্জের সংখ্যা সমান থাকবে। তো এখন আমরা যেটা দেখছি যে ইন টোটাল যেই আমাদের সোর্সটা ইন টোটাল যে পরিমাণ কারেন্ট ফ্লো করাইছে, অর্থাৎ ইন টোটাল যে পরিমাণ চার্জ ছাড়ছে, এক্ষেত্রে এই যে এ আর বি পয়েন্টের সেম সোর্স যেহেতু লাগানো হয়েছে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ডেফিনিশন অনুযায়ী, তাহলে এইখানেও টোটাল চার্জ যেই রিলিজ সেটা হবে কিউ নট, আর এই ক্যাপাসিটারটার প্লেটে কত চার্জ জমা হবে সেটা হবে কিউ নট। তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো কিউ এর ভ্যালু আসলে কিউ নট, কিউ নট, এটাও কিউ নট, এটাও কিউ নট। তাহলে এখন আমরা কিউ নটকে আমাদের ইকুয়েশনের সব সাইড থেকে কাটাকাটি করে ফেললে কি পাবো? ওয়ান বাই সি নট সমান সমান ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি টু ডট ডট ওয়ান বাই সি। তাহলে আমরা যেটা দেখছি যে সিরিজ ক্যাপাসিটারের সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমাদের যেই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, সেটার ইনভার্স হলো সবগুলো সিরিজে কানেক্টেড ক্যাপাসিটারের ইনভার্সের সমষ্টির সমান। তো আমাদের গেসটা ঠিক ছিল যে ক্যাপাসিটারের যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এই যে সেটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ফর্মুলাটা হয় রেজিস্টারের সিরিজ কানেকশনের ফর্মুলার মতো, অর্থাৎ সরাসরি সমষ্টি যোগ হয়। আর ক্যাপাসিটারের সিরিজ কানেকশনের ফর্মুলাটা হয় রেজিস্টারের প্যারালাল কানেকশনের ফর্মুলার মতো। এটার ইকুইভ্যালেন্টের ইনভার্স হলো সবগুলো ইনভার্সের সমষ্টির সমান। তো এভাবে আমরা এই যে ক্যাপাসিটার ইন্ডাক্টর দুইটারই প্যারালাল সিরিজ সব ধরনের কানেকশনের ফর্মুলাগুলো ডিরাইভ করবো। তো এখানে আমাদের ইন্ডাক্টর, ক্যাপাসিটর, তারপর রেজিস্টার সবগুলোর সিরিজ প্যারালাল কানেকশনগুলোকে একসাথে লেখা হয়েছে যেন এভাবে যেন তুলনা করতে সুবিধা হয় একসাথে একটা। তো আমরা যদি ক্যাপাসিটারের ফর্মুলাগুলোকে আপাতত বাদ দিই, আমরা ইন্ডাক্টর আর রেজিস্টারের ফর্মুলাগুলোকে পাশাপাশি যেভাবে দেখতেছি যে ইন্ডাক্টরের সিরিজ প্যারালাল দুই ধরনের ফর্মুলা, কিন্তু রেজিস্টারের ওই ফর্মুলাগুলোর সাথে একেবারে আইডেন্টিক্যাল বা একই রকম। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু মানে স্টেডি কেসে, অর্থাৎ যখন সার্কিটে একটা স্থির অবস্থা পৌঁছে গেছে, হ্যাঁ, তো একটা স্ট্যাটিক বা স্থির অবস্থা পৌঁছে গেছে, সেরকম কেসে কিন্তু ইন্ডাক্টর এই যে রেজিস্টারের মতোই বিহেভ করে, যে ইন্ডাক্টরের থ্রুও কারেন্ট ফ্লো হয়, রেজিস্টারের থ্রু যেভাবে কারেন্ট ফ্লো হয়, আবার ইন্ডাক্টরের দুই প্রান্তে একটা কারেন্ট ফ্লো জনিত একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় রেজিস্টারের দুই পয়েন্টে যেরকমটা হয়। এটার জন্য যেটা হবে যে রেজিস্টার আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু এক ধরনের একটা মানে সমতুল একটা ভাব আছে, একটা আইডেন্টিক্যাল ভাব আছে। এটার জন্য আমরা যদি আমাদের প্রবলেমে যদি ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বের করার প্রবলেম থাকে, অর্থাৎ দুইটা পয়েন্টের সাপেক্ষে একটা কমপ্লেক্স একটা ইন্ডাক্টর নেটওয়ার্ক দেওয়া বলা হয়েছে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বের করতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন করে ইন্ডাক্টরের থিওরি জেনে একেবারে নতুন ধরনের মানে টেকনিক্স জেনে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বের করা লাগবে না। আমরা প্রত্যেকটা ইন্ডাক্টরকে কিন্তু সরাসরি রেজিস্টার দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। কীভাবে? আমাদের যদি আমাদের ইন্ডাক্টরের যে নেটওয়ার্কের যে কোনো একটা ইন্ডাক্টরের যদি ইন্ডাক্টেন্স যদি এল হয়, তাহলে আমরা এল মানেরই একটা রেজিস্টার দিয়ে সরাসরি সেটাকে রিপ্লেস করে দেবো। ওই ইন্ডাক্টরটাকে খুলে সরাসরি ওই একই মানের একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? তো ধরা যাক আমাদের ইন্ডাক্টর নেটওয়ার্কে একটা ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হলো এল ইকুয়ালস টু 5 হেনরি, ঠিক আছে? যে কোনো একটা ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স। আচ্ছা, হেনরি হলো যে ইন্ডাকটেন্সের ইউনিট, ঠিক আছে, এসআই ইউনিট। তো
তো ইউনিট যেটাই হোক, যেই ইউনিটই হোক, আমরা ধরা যাক মানটা হলো 5, একটা ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের মান 5, তাহলে ওই ইন্ডাক্টরটাকে খুলে ওই ইন্ডাক্টরটার জায়গায় সরাসরি 5 ভ্যালুর একটা রেজিস্টার রিপ্লেস করে দিব, ঠিক আছে। তো এভাবে আমরা পুরো ইন্ডাক্টর নেটওয়ার্কটাকে একটা একই রকম রেজিস্টার নেটওয়ার্ক দিয়ে আমরা রেজিস্টার নেটওয়ার্কে পরিণত করে ফেলবো। তারপর যেটা করবো, ওই রেজিস্টার নেটওয়ার্কটা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার কিন্তু মোটামুটি অনেক টুলস অ্যান্ড টেকনিক্স আমরা সব মোটামুটি এই পর্যন্ত এই প্লেলিস্টে শিখছি, হ্যাঁ। তো এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা পুরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যেই ফাংশন আসবে অথবা যেই মানটা আসবে সেই মানটা আমরা সরাসরি আমাদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের মানের জায়গায় বসাই দেবো, ঠিক আছে। আমরা যদি শুরুতে সব কিছু এসআই ইউনিটে নেই, সব কিছু অ্যান্সার এসআই ইউনিটে আসবে, যে ইউনিটে নেই সেই ধরনের ইউনিটে আসবে, শুধু মানের ক্যালকুলেশনটা ওইরকম হবে। তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বের করার যে কোনো প্রবলেমকে সরাসরি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার প্রবলেমে আমরা সাবস্টিটিউট করতে পারবো। কিন্তু ক্যাপাসিটারটার ক্ষেত্রে কী হবে? ক্যাপাসিটারের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ফর্মুলা মিলতেছে না, যে এটার সিরিজ কানেকশন ওইটার প্যারালাল কানেকশনের ফর্মুলার মতো, এটার প্যারালাল কানেকশন ওইটার সিরিজ কানেকশনের ফর্মুলার মতো। এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা এই দুইটা ফর্মুলাকে একটু ডিফারেন্টভাবে লিখি। এই যে 1/c কে আমি লিখি, 1/c কে লিখলাম c ইনভার্স, তারপর 1/c0 এটাকে আমি লিখলাম c0 এর ইনভার্স। একইভাবে এই যে c0 কে আমি কি লিখবো, 1/c0 এর ইনভার্স, অর্থাৎ c0 এর ইনভার্সের ইনভার্স, দ্যাট ইজ c0, দ্যাট ইজ কত 1/c0 এর ইনভার্স। c কেও একইভাবে আমি লিখবো 1/c এর ইনভার্স, ঠিক আছে। তো এখন এইটা করার জন্য আমরা যেটা দেখতেছি যে সি যে একটা ক্যাপাসিটেন্স যে কোয়ান্টিটি, এটা কিন্তু রেজিস্টারের এই সিরিজ প্যারালাল কানেকশনের কোয়ান্টিটির সাথে সরাসরি ম্যাচ খাইতেছে না। কিন্তু যেটা দেখতেছি যে 1/c অথবা সি ইনভার্স যে কোয়ান্টিটি, এটা কিন্তু সরাসরি রেজিস্টারের এই যে রেজিস্ট্যান্সের ভ্যালুর সাথে একেবারে কোরেসপন্ড করতেছে এই সি ইনভার্স কোয়ান্টিটিটা, যে দুইটা ফর্মুলাতে। একইভাবে c0 অর্থাৎ ইকুইভ্যালেন্ট যেই ক্যাপাসিটেন্স সেটার ইনভার্স, এই কোয়ান্টিটিটাও এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটার কোয়ান্টিটির সাথে একদম কোরেসপন্ড করতেছে, ম্যাচ করতেছে, হ্যাঁ। তো সি ইনভার্সের বিহেভিয়ার আর এর মতো, আর c0 ইনভার্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ইনভার্সের বিহেভিয়ার ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সের মতো। এটার জন্য আমরা যেটা দেখছি, এটার জন্য কিন্তু আমাদের এখন একইভাবে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো, যে একটা দুইটা পয়েন্টের সাপেক্ষে একটা কমপ্লেক্স একটা ক্যাপাসিটার নেটওয়ার্ক দিল, ঠিক আছে। ওই ক্যাপাসিটার নেটওয়ার্কটার প্রত্যেকটা ক্যাপাসিটারকে আমি একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করবো। ক্যাপাসিটার নেটওয়ার্কটার প্রত্যেকটা ক্যাপাসিটার খুলে একই জায়গায় জাস্ট একটা রেজিস্টার রিপ্লেস করে দেবো, আর ওই রেজিস্টারটার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, সি এর ইনভার্সের সমান। রেজিস্ট্যান্সের ভ্যালু হবে সি এর ইনভার্সের সমান। অর্থাৎ সাপোজ আমাদের একটা ক্যাপাসিটার নেটওয়ার্কের একটা ক্যাপাসিটার ভ্যালু হলো 5, তাহলে আমরা ওই ক্যাপাসিটারটাকে সরাসরি একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিব, যে রেজিস্টারটার ভ্যালু হবে 1/5। এভাবে আমরা পুরো ক্যাপাসিটার নেটওয়ার্কটাকে একটা রেজিস্টার নেটওয়ার্ক বানায় ফেলবো। তারপর ওই রেজিস্টার নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করবো। সাপোজ ওটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, R0। তো এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে কোরেসপন্ড করে কি সি নট ইনভার্স, এটা তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কি c0 ইনভার্সের ভ্যালুটা আমরা পেয়ে যাবো, হ্যাঁ। তাহলে এটাকে আমরা আবার উল্টালে সরাসরি আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যেটা পাওয়ার কথা, যে ফাংশনটা পাওয়ার কথা সেটা পেয়ে যাবো। অর্থাৎ আমরা যেটা করবো যে আমরা সহজ কথায় একটা ক্যাপাসিটার নেটওয়ার্কের প্রত্যেকটা ক্যাপাসিটারকে আমরা রেজিস্টার দিয়ে রিপ্লেস করবো, যেই প্রত্যেকটা ক্যাপাসিটার যেই রিপ্লেসড যে রেজিস্টারটা ওটার ভ্যালু হবে ওই ক্যাপাসিটারটা ইনভার্স মানের সমান, ক্যাপাসিটারটার যে মান সেটার ইনভার্সের সমান। তারপর ওই রেজিস্টার নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা যত পাবো আমরা, যেই ফাংশন অথবা যে মানটা পাবো সেইটাকে আমরা আবার ইনভার্স করবো। ইনভার্স করলে আমরা সরাসরি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা পেয়ে যাবো। তো আমরা এই টেকনিকটা কিন্তু আমাদের ডেভেলপ হয়েছে যে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনের যেই ফর্মুলাগুলোর সাথে মিলের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তার মানে কি আমাদের যেই প্রবলেমে যদি আমরা দেখি যে সরাসরি সিরিজ কানেকশন আছে অথবা সরাসরি প্যারালাল কানেকশন আছে,
সেক্ষেত্রে কি আমরা এটা কি একটা অ্যাপ্লাই করতে পারবো, এছাড়া পারবো না? তাহলে কিন্তু ব্যাপারটা ইউজলেস হয়ে যায়। যে আমাদের সরাসরি সিরিজ বা প্যারালাল কানেকশন দেখলে কিন্তু আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই টেকনিকটা, এটার কাজ কি? আমরা কিন্তু বিষয়টা কিন্তু তা না, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার যেই ধারণাগুলো স্টেপ বাই স্টেপ আমাদের অনেক আগের ভিডিওগুলোতে বের করা হয়েছে, হ্যাঁ, সেগুলোতে কিন্তু আমাদের সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনের ফর্মুলাগুলো একেবারে বেস্ট দুইটা ফর্মুলা ছিল। এই দুটো ফর্মুলা কিন্তু যেই কনসেপ্টগুলোর উপর বেস করে ডিরাইভ করা হচ্ছে, এই দুটো ফর্মুলা, সেই কনসেপ্টগুলোর উপর বেস করে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সব ধরনের ফর্মুলাগুলো ডিরাইভ করা হয়েছে, হ্যাঁ। এগুলো ছিল একেবারে বেস্ট কনসেপ্টের উপর ডেভেলপড ফর্মুলা। পরবর্তীতে যে ধরনের কানেকশন সরাসরি সিরিজ বা প্যারালালের মধ্যে পড়ে না, যেরকম মিরর সিমেট্রি বা ইনফিনিট সার্কিট, ফোল্ডিং সিমেট্রি, যত যা আছে সবগুলো কিন্তু সেম যে কনসেপ্টের সাথে করেসপন্ড করে, হ্যাঁ। তো আমরা যেটা দেখতেছি যে একেবারে বেস দুইটা ল বা বেস দুইটা কনসেপ্টের সাথে যে কোয়ান্টিটিগুলো, যেই সার্কিট কম্পোনেন্টের কোয়ান্টিটিগুলো করেসপন্ড করতেছে বা মিল খাইতেছে, হ্যাঁ, এই বেস দুইটা জিনিসের সাথে যেহেতু মিল একটা করেসপন্ড করতেছে, সেই জন্য আমরা যে কোনো ধরনের বলতে একেবারে যে কোনো ধরনের নেটওয়ার্কে মোটামুটি আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো। যে কোনো ধরনের একটা ক্যাপাসিটেন্স বা ইন্ডাক্টরের নেটওয়ার্ক দেখবো, সরাসরি সেটাকে রেজিস্টার দিয়ে সরাসরি রিপ্লেস করে দেবো, একটা রেজিস্টার নেটওয়ার্ক বানিয়ে দেবো। এভাবে যথাযথ যে ইন্ডাক্টর হলে সরাসরি মানটা বসিয়ে দেবো, ক্যাপাসিটার হলে ইনভার্স করে বসাবো, হ্যাঁ। তাহলে আমরা ওটা সলভ করলে আমরা সব সময়, সাধারণত অলমোস্ট সব সময় আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্স বের করতে পারবো, শুধুমাত্র একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে। তো এভাবে আমরা যে কোনো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার বা যে কোনো ক্যাপাসিটার অথবা ইন্ডাক্টর নেটওয়ার্ককে রেজিস্টার নেটওয়ার্ক দিয়ে রিপ্লেস করতে পারি, যদি আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স বের করার দরকার হয়। তো এরকম যদি একটা কমপ্লেক্স প্রবলেম যদি দেওয়া হয়, যে আমাদের আগের সার্কিটে যখন সিমেট্রি ডিসকাস করা ছিল, তখন একটা প্রবলেম ছিল এরকম, যে একটা কিউব আছে, কিউবের প্রত্যেকটা বাহুতে একটা আর ভ্যালুর রেজিস্টার লাগানো, যেটা করতে হবে পাশাপাশি দুটো বাহু, এই যে দরজার পাশাপাশি দুটো বাহুর যে পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ বি পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, হ্যাঁ। তো এইটা প্যাচ সিমেট্রি এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছিল। আর এটার যে অ্যান্সার আসে সেটা হলো এ আর বি পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর নট সমান 7/12 আর, যেখানে আর হলো প্রত্যেকটা বাহুতে লাগানো রেজিস্টার। তো এখন যদি আমাদের প্রবলেম আসে যে প্রত্যেকটা বাহুতে একটা করে ইন্ডাক্টর লাগানো, তখন ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হবে? তখন কিন্তু আমরা সরাসরি যেটা করবো, আমাদের এটাকে রেজিস্টার নেটওয়ার্ক দিয়ে সাবস্টিটিউট করলে যেহেতু এরকম আসে, তাহলে আমরা যেটা পাবো এল নট ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স সমান সরাসরি 7/12 ঠিক আছে। তো এখন একইভাবে যদি আমার থাকে যে প্রত্যেকটা বাহুতে সি ভ্যালুর একটা ক্যাপাসিটার লাগানো, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? আমাদের ইকুইভ্যালেন্ট এ আর বি পয়েন্টের সাপেক্ষে এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? এখন আর নটের যেহেতু সি নটের ইনভার্সের সাথে করেসপন্ড করে, আর সি এর ইনভার্সের সাথে করেসপন্ড করে, আমরা যেটা দেখব সি নটের ইনভার্স সমান 7/12 ইন্টু সি এর ইনভার্স, দ্যাট ইজ কি সি নট সমান 12/7 সি, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমরা সরাসরি আমরা মানে খুব সহজে আমরা এই দুইটা যে কোনো ক্যাপাসিটর বা ইন্ডাক্টর নেটওয়ার্ককে রেজিস্ট্যান্স নেটওয়ার্ককে সাবস্টিটিউট করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেলতেছি, আমাদের পুরো সার্কিটটা সলভ হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স বের হয়ে যাচ্ছে। তো এই ধারণাটা দিয়ে আশা করি আমাদের যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স বের করার সব ধরনের যে কাজ আমরা করতে পারবো, যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার আমাদের যদি কোনো সমস্যা না থাকে, সব ধরনের যদি টেকনিক্স জানা থাকে, তাহলে এই ধারণাটা বা এই টেকনিকটা কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রেই না, আমার এসি সার্কিটের যে আরও বিভিন্ন ধরনের ডিসকাসে আরও বিভিন্ন ধরনের কোয়ান্টিটি বা ধারণা আসবে, ওগুলোতে এই ধারণাটা আরও এই টেকনিকটা আরও অনেক কাজে লাগবে। তো এই টেকনিকটা আমাদের মনে রাখা অনেক ইম্পর্টেন্ট। তো এখন আমরা ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের সাইন কনভেনশনের বিষয়টা দেখবো। এখন সাইন কনভেনশন বলতে কি বোঝায়? যে ব্যাটারি, যেরকম ধরা যাক যে ব্যাটারি একটা এনার্জি প্রডিউসার, তো ব্যাটারি একটা যে ব্যাটারি ভোল্টেজ প্রডিউস করে, এনার্জি প্রডিউস করে, ব্যাটারির একটা পজিটিভ পয়েন্ট আছে, একটা নেগেটিভ পয়েন্ট আছে। পজিটিভ পয়েন্টে থেকে হায়ার ভোল্টেজ, নেগেটিভ পয়েন্টে লোয়ার ভোল্টেজ। এখন কারশফের লুপ ল যদি অ্যাপ্লাই করতে হয়, ব্যাটারির পজিটিভ পয়েন্ট থেকে এরকম ঘুরে এসে নেগেটিভ পয়েন্টে যদি একটা কারশফ লুপ ড্র করা হয়, তাহলে ওই লুপের টোটাল ভোল্টেজ ড্রপ হবে ভি। যেখানে আমি যদি একই লুপ নেগেটিভ পয়েন্ট থেকে ঘুরে এসে পজিটিভ পয়েন্টে আনতাম, আমার টোটাল ভোল্টেজ ড্রপ আমি যেটা পেতাম সেটা হলো -V। অর্থাৎ নেগেটিভ ভোল্টেজের পয়েন্ট থেকে
পজিটিভ ভোল্টেজ পয়েন্টে আমি যদি লুপটা ঘুরে আনতাম আমার ভোল্টেজের ভ্যালুটাও নেগেটিভ আসতো। তো এরকম কারশফের লুপ ল বা এরকম ফান্ডামেন্টাল কিছু বেশ কিছু এই সার্কিট অ্যানালাইসিসের ল অ্যাপ্লাই করতে হলে এই ধরনের এনার্জি রিলেটেড এনার্জি প্রডিউসার টাইপের সার্কিট কম্পোনেন্টে কোনটা পজিটিভ পয়েন্ট, কোনটা পজিটিভ ভোল্টেজ পয়েন্ট, কোনটা নেগেটিভ ভোল্টেজ পয়েন্ট, এই ধারণাটা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো এখন এই যে ক্যাপাসিটার আর ইন্ডাক্টর বিষয়টা কিন্তু এরকম, এরা কিন্তু রেজিস্টারের মতো এনার্জি কনজিউমার না যে কন্টিনিউয়াসলি এনার্জি কনজিউম করতে থাকে। ব্যাটারি যেরকম কন্টিনিউয়াসলি এনার্জি প্রডিউস করতে থাকে, রেজিস্টার যেটা করে কন্টিনিউয়াসলি এনার্জি ড্রপ করতে থাকে, সার্কিট থেকে বের করে দিতে থাকে। কিন্তু ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের বিষয়টা আমরা যেটা দেখছি, এরা কিন্তু এনার্জি কনজিউম করে নিজেদের ভিতরে স্টোর করে রাখতে পারে। এনার্জি সার্কিট থেকে বের করে দেয় না, এবং নিজেদের ভিতরে স্টোর করে রাখে, তারপর বিভিন্ন ধরনের পরিস্থিতিতে বা বিভিন্ন সার্কিটে এই এনার্জিটুকু তারা রিলিজ করতে পারে, সার্কিট তাকে আবার নিজেরাই চালাতে পারে। তো এখন সেই ক্ষেত্রে এরা যেহেতু একটা ভোল্টেজ ডিফারেন্স, নিজেদের দুই পয়েন্টে একটা ভোল্টেজ ডিফারেন্স প্রডিউস করে, একটা এনার্জি স্টোর করে বা এনার্জি রিলিজ করতে পারে, তো সেই ক্ষেত্রে এদেরও দুই পয়েন্টের কোনটা হায়ার ভোল্টেজ পয়েন্ট, কোন ক্ষেত্রে কোনটা লোয়ার ভোল্টেজ পয়েন্ট, এই ধারণাটা থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের এই যে সার্কিটটা আছে, ইনিশিয়ালি ধরা যাক এই সার্কিটটায় কোথাও কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ক্যাপাসিটরটার ভিতরে চার্জ হলো 0। তো ইনিশিয়ালি যদি সুইচটাকে ক্লোজ করা হয়, তাহলে ধরা যাক সুইচটাকে যদি ক্লোজ করে ব্যাটারিটাকে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে ব্যাটারিটা একটা কারেন্ট ফ্লো করাতে শুরু করবে, একটা ভোল্টেজ প্রডিউস করবে। তো এই ব্যাটারি যে ভোল্টেজটা প্রডিউস করবে সেটার কিছু অংশ ক্যাপাসিটারটা কনজিউম করে নিজের দুই পয়েন্টে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করবে। তো এই ক্ষেত্রে ক্যাপাসিটারটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু এই যে সার্কিটটা অ্যানালিসিস অনেক ইম্পর্টেন্ট। ক্যাপাসিটারটা যদি না থাকতো, তাহলে রেজিস্টারটা দুই পয়েন্টে যে ভোল্টেজ ডিফারেন্স থাকতো এই ধরনের কেসে, অথবা রেজিস্টারটা থ্রু যে কারেন্ট ফ্লো হতো, সেটার উপর কিন্তু ক্যাপাসিটারটা থাকা অবস্থায় কিন্তু একটা চেঞ্জ আছে, একটা এফেক্ট আছে ক্যাপাসিটারটার। তো এখন এই যে ক্যাপাসিটারটা যেটা দেখা যাচ্ছে, ক্যাপাসিটারটা যখন চার্জ হবে, ক্যাপাসিটারটা চার্জলেস অবস্থায় ছিল, এখন ব্যাটারিটা এই যে কানেক্ট করার ফলে ক্যাপাসিটারটা এখন চার্জ হচ্ছে। এই কেসে যেটা দেখা যাচ্ছে যে যেই পয়েন্টে কারেন্ট প্রবেশ করতেছে, যেই সাইডে ব্যাটারি কারেন্ট প্রবেশ করতেছে, ব্যাটারি না সরি ক্যাপাসিটার কারেন্ট প্রবেশ করতেছে, সেই পয়েন্টে কারেন্ট প্রবেশ করতেছে, অর্থাৎ পজিটিভ চার্জ এসে জমা হচ্ছে, অর্থাৎ এই পয়েন্টে যাচ্ছে পজিটিভ চার্জ, আর অপর প্লেটটায় একইভাবে নেগেটিভ চার্জ যাচ্ছে। অর্থাৎ ক্যাপাসিটার যেটা দেখা যাচ্ছে যে ক্যাপাসিটার যখন চার্জড হয়, তখন যেই প্লেটটায় ক্যাপাসিটার কারেন্ট প্রবেশ করে সেই প্লেটে হায়ার ভোল্টেজ তৈরি হয়, আর অন্য প্লেট যেটা আছে সেখানে তৈরি হয় লোয়ার ভোল্টেজ। তো মানে চার্জিং ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটা চার্জড হচ্ছে, সেই ক্যাপাসিটারটাকে একটা ব্যাটারি হিসেবেই দেখা যেতে পারে, যেখানে ব্যাটারি একটা ভ্যারিয়েবল ভোল্টেজের ব্যাটারি ভোল্টেজটা নির্দিষ্ট না। এই কেসটা হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হওয়ার ক্ষেত্রে এরকম একটা ব্যাটারি হিসেবে দেখা যেতে পারে। এই ব্যাটারিটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো Q/C। সি হলো এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। তো এইটাকে একটা এরকম একটা ব্যাটারি, এরকম একটা ভ্যারিয়েবল এরকম ভোল্টেজের ব্যাটারি এখানে কানেক্টেড থাকলে এই সার্কিটটার উপর যেই ধরনের এফেক্ট পড়তো, যে এখানেও কিন্তু সেম ধরনের এফেক্ট পড়ছে। এখানে ভোল্টেজ যেখানে 0 ছিল, এখানে দুই পয়েন্টেরই যেহেতু কোনো চার্জ ছিল না, তো এই পয়েন্টের ভোল্টেজ ছিল 0, এই পয়েন্টের ভোল্টেজ ছিল 0। তো এখন যখন ব্যাটারিটা কানেক্ট করার ফলে এই পয়েন্টের ভোল্টেজ আস্তে আস্তে বাড়তেছে, যেখানে এই পয়েন্টের ভোল্টেজ আস্তে আস্তে কমতেছে। এই ভোল্টেজ ডিফারেন্সটা আবার এই রেজিস্টারটার উপর একটা এফেক্ট ফেলতেছে। হ্যাঁ, তো এইভাবে এইটাকে একটা ব্যাটারি হিসেবে আমাদের ইমেজিন করতে পারি, যেখানে চার্জিং ক্যাপাসিটরটা যে পয়েন্টে কারেন্ট প্রবেশ করতেছে সেখানে হলো হায়ার ভোল্টেজ, অর্থাৎ সেটা পজিটিভ পয়েন্ট, অন্য প্লেটটা নেগেটিভ পয়েন্ট, আর দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো Q/C, যেখানে কিউ একটা ভ্যারিয়েবল, কিউ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে চার্জ ক্যাপাসিটরে কিউ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এখন ডিসচার্জের ক্ষেত্রে যেটা হবে, আবার ক্যাপাসিটরটা আমরা রাখি, ডিসচার্জ করার ক্ষেত্রে বিষয়টা একটু অপোজিট হবে। তো এখন ধরা যাক যে ক্যাপাসিটরটা একটা স্টেবল একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে, যেখানে এই প্লেটটা একটা একটা পজিটিভ চার্জ জমা হয়ে গেছে, যেখানে এই প্লেটে একটা নেগেটিভ চার্জ জমা হয়ে গেছে, অর্থাৎ এই প্লেট আছে একটা হায়ার ভোল্টেজে, এই প্লেট লোয়ার ভোল্টেজে। এখন যেটা করলাম, আমি সুইচটাকে আবার ডিসকানেক্ট করে দিলাম। আবার ডিসকানেক্ট করলে এখন যেটা হবে যে
ক্যাপাসিটারটা নিজের যে ভোল্টেজ বা এনার্জি কনজিউম করে সেটা এখন রিলিজ করবে, ক্যাপাসিটার ডিসচার্জ হবে, তার এই চার্জগুলো কারেন্টে ফর্ম করে রেজিস্টারটা থ্রু আবার ফ্লো হবে, একই দিকে ফ্লো হবে। তো এখন ক্যাপাসিটারটা এই ক্ষেত্রে ডিসচার্জ হচ্ছে, চার্জ ক্যাপাসিটার এখন ডিসচার্জ হচ্ছে। এই ক্ষেত্রে অপোজিট জিনিসটা হবে, ডিসচার্জ হওয়ার ক্ষেত্রে ক্যাপাসিটারে যেই পয়েন্ট থেকে এই যে কারেন্ট বের হচ্ছে সেই পয়েন্ট থাকবে হায়ার ভোল্টেজে, আর যে পয়েন্ট থেকে কারেন্ট বের হচ্ছে সেই পয়েন্ট এক কথায় হায়ার ভোল্টেজে। কারণ এখন ক্যাপাসিটার যেহেতু ডিসচার্জ হচ্ছে, তাই হায়ার ভোল্টেজের যেই প্লেটটা থেকে কারেন্ট এখন রিলিজ হয়ে লোয়ার ভোল্টেজের প্লেট আসতেছে একটা লুপের থ্রু। তো ডিসচার্জিং ক্যাপাসিটারে যেই প্লেটটা থেকে যেই প্লেটটা থেকে কারেন্ট বের হচ্ছে অথবা কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে, সেই প্লেটে থাকবে হায়ার ভোল্টেজ আর অপর প্লেটে লোয়ার ভোল্টেজ। আর একইভাবে দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হবে কিউ বাই সি, যেখানে কিউ হলো ক্যাপাসিটারের যে কোনো একটা টাইমে ক্যাপাসিটারের ভিতর প্লেটের চার্জের সংখ্যা। তো এখন এই ক্ষেত্রে এটাকে একটা ব্যাটারি একটা এরকম চেঞ্জিং একটা ভ্যারিয়েবল ভোল্টেজে ব্যাটারি হিসেবে দেখা যেতে পারে, যেখানে এটা হলো হায়ার ভোল্টেজ পয়েন্ট, এটা হলো লোয়ার ভোল্টেজ পয়েন্ট। কিউ আস্তে আস্তে রিলিজ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, কিউ এর ভ্যালু আস্তে আস্তে কমতেছে, এই যে ওই যে ব্যাটারিটার ভোল্টেজ ডিফারেন্স আস্তে আস্তে কমতেছে। তো ব্যাটারিটা এই রেজিস্টারটাকে কিছু একটা সময় পর্যন্ত চালু রাখবে। তো এই ক্ষেত্রে ব্যাটারিটার অথবা ক্যাপাসিটারটার হায়ার ভোল্টেজ পয়েন্ট আর লোয়ার ভোল্টেজ পয়েন্ট অবভিয়াসলি একই আছে, কারণ ক্যাপাসিটার যেহেতু এক প্লেট থেকে আরেক প্লেটে চার্জ যেতে পারবে না। তো যে প্লেট হায়ার ভোল্টেজ ছিল সেই প্লেট হঠাৎ করে লোয়ার ভোল্টেজ, বা যে প্লেট লোয়ার ভোল্টেজ ছিল সেটা হায়ার ভোল্টেজ হতে পারবে না। কিন্তু যেটা হয়েছে, কারেন্টের দিক পরিবর্তন হয়েছে। আগে যেটা ছিল ক্যাপাসিটার এইদিকে কারেন্ট প্রবেশ করতেছিল, এখন এদিক থেকে কারেন্ট বের হচ্ছে। তো আমরা ক্যাপাসিটারের যেই সাইন কনভেনশন, কোন দিকে পজিটিভ সাইন, কোন দিকে নেগেটিভ সাইন, কোন দিকে হায়ার ভোল্টেজ, কোন দিকে লোয়ার ভোল্টেজ, এটা এইভাবে আমরা চিন্তা করতে পারি। যেটা যেই চার্জিং ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, অর্থাৎ সেই ক্যাপাসিটারটা যখন চার্জ হচ্ছে যেদিকে কারেন্ট প্রবেশ করতেছে সেই দিকটা ভোল্টেজ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, হায়ার ভোল্টেজ পয়েন্ট হয়ে যাচ্ছে। আর ডিসচার্জিং ক্যাপাসিটারে একইভাবে ক্যাপাসিটার যেহেতু ডিসচার্জ হচ্ছে, ক্যাপাসিটার থেকে যে দিক থেকে কারেন্ট বের হচ্ছে সেই দিকটা হলো ওই টাইমে হায়ার ভোল্টেজ পয়েন্টে আছে, আর অপর সাইডটা আছে লোয়ার ভোল্টেজ পয়েন্ট, অপর প্লেটটা। এইভাবে ক্যাপাসিটার যেহেতু একটা এনার্জির সাথে রিলেটেড, এটাকে এভাবে একটা ব্যাটারির মতো করে তুলনা করলে আমাদের বিভিন্ন ধরনের কিছু সুবিধা হবে। তো সাইন কনভেনশনটা ক্যাপাসিটার এরকম, যেটা অনেকটাই আমাদের কমন সেন্স দিয়ে সহজে বোঝাচ্ছে, কিন্তু ইন্ডাক্টরের কেসে সাইন কনভেনশনটা আরেকটু কনফিউজিং। যে এখন ইন্ডাক্টর চার্জ জমা হওয়া বা যে কোন সাইডে পজিটিভ চার্জ কোন সাইডে নেগেটিভ চার্জ যেভাবে কাজ করে না, এটা থ্রু কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার উপর কাজ করে। আবার শুধু তাই না, এদিকে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার যে রেট, এটা কি কারেন্ট কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে অথবা কি কমতেছে সেটার উপর ডিপেন্ড করে। সেটার সাথে সাথে এটার সাইন অথবা দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স চেঞ্জ হতে পারে। তো এখন আমাদের এই সার্কিটটা ধরা যাক যে ইনিশিয়ালি আমরা একইভাবে সুইচটাকে ক্লোজ করে দিলাম। তো ইনিশিয়ালি সুইচটাকে ক্লোজ করার আগে এই সার্কিটে একইভাবে কোথাও কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, সবই একটা জিরো একটা অবস্থায় আছে। তো এখন আমরা সুইচটাকে যখন ক্লোজ করে দিব, ব্যাটারিটাকে যখন আমরা সার্কিটে কানেক্টেড করে দিব, তখন ব্যাটারিটা একটা কারেন্ট ফ্লো করাতে শুরু করবে। তো এখন যে কারেন্টটা তো এখন এই লুপটা থ্রু ফ্লো হবে, অর্থাৎ ইন্ডাক্টরের থ্রু ফ্লো হবে। ইন্ডাক্টরের থ্রু একটু আগে কারেন্ট ছিল জিরো, এখন হঠাৎ একটা কারেন্ট ফ্লো হয়েছে, অর্থাৎ একটা কারেন্ট ফ্লো যেটা এইদিকে হচ্ছে ইন্ডাক্টরে, কারেন্ট ফ্লোর যে ইন্ডাক্টরের থ্রু কারেন্ট ফ্লোর ভ্যালু সেটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই ইনস্ট্যান্ট একটা ক্ষেত্রে কারেন্ট ফ্লোয়ের রেট অফ চেঞ্জ বেশি, যেখানে কারেন্ট ফ্লোয়ের দিক এই দিক। তো এখন ইন্ডাক্টর যেটা করে যে কারেন্ট ফ্লোয়ের যে ইন্ডাক্টরের দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো ভি ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি। অর্থাৎ এখন কারেন্টের রেট অফ চেঞ্জকে অপোজ করে। এখন কারেন্ট যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে, তো এক্ষেত্রে ইন্ডাক্টর যেই কারেন্টটা প্রডিউস করবে, ইন্ডাক্টর যে কারেন্টটা ইন্ডিউস করবে সেই কারেন্টের দিক হবে, কারেন্টের যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে তার অপোজিট দিকে কারেন্টের বৃদ্ধিটাকে অপোজ করবে। অর্থাৎ কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে আর কারেন্টের ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের ইন্ডিউসড কারেন্টের ডিরেকশনটা হবে এই দিকে, অপোজিট দিকে। আর ইন্ডিউসড কারেন্টটার যেই ভোল্টেজ ডিফারেন্স, যেটা ইন্ডিউসড ভোল্টেজ ডিফারেন্স যেটা ইন্ডিউসড কারেন্টটাকে তৈরি করছে, সেই ইন্ডিউসড ভোল্টেজ ডিফারেন্সের ভ্যালুটা হবে এটার সমান এল ডিআইডি, সেখানে ডিআইডিটা এই মুহূর্তে পজিটিভ। তো অর্থাৎ এখন ইন্ডিউসড কারেন্ট এই যে ইন্ডাক্টরটা এই দিকে, অর্থাৎ যেখানে ব্যাটারিটা আমাদের সার্কিটের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে
ক্লকওয়াইজ ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো করাচ্ছিল, তো ইন্ডাক্টরটা এখন একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা কারেন্ট ইনডিউস করতেছে। হ্যাঁ, তো এখন ইন্ডাক্টরটা কিন্তু নিজে থেকে এখন একটা কারেন্ট বা এনার্জি প্রডিউস করে সেটাকে একটা অপোজিট ডিরেকশনে ফ্লো করাচ্ছে। তো এই ক্ষেত্রে যে ইন্ডাক্টরটা যেহেতু এখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, আমরা এই বাহুটা আপাতত মুছে দিই, এটা কাজ করে। তো এই ইন্ডাক্টরটা যেহেতু ইনডিউসড কারেন্ট এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, স্মল আই বলতে ইনডিউসড কারেন্ট, তো এই ক্ষেত্রে ইন্ডাক্টর আমরা ধরা যেতে পারে ইন্ডাক্টর একটা ব্যাটারি দিয়ে যদি রিপ্লেস করা হয়, যেখানে এই ব্যাটারিটার পজিটিভ পয়েন্ট এইটা, নেগেটিভ পয়েন্ট এটা, এটা হায়ার ভোল্টেজ পয়েন্ট, এটা লোয়ার ভোল্টেজ পয়েন্ট। এই ব্যাটারিটা যেখানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের কারেন্ট ফ্লো করাচ্ছিল, এই ব্যাটারিটার যে ইন্টেনশন সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করানো। তো এই ক্ষেত্রে এই ব্যাটারিটার 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত? এল ডিআইডিটি। তো এইভাবে একইভাবে আমরা যদি এখন সুইচটা এখন ব্যাটারি এই যে ইন্ডাক্টর থ্রু যখন একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে, এখন যদি আমরা সুইচটাকে আবার আগের পজিশনে নিয়ে যাই, আগের পজিশনে ঠিক সুইচটাকে আমরা এই পয়েন্টে কানেক্ট করে ফেলি, সুইচটাকে আমরা খুলে এই পয়েন্টে কানেক্ট করে ফেললাম, তো ব্যাটারিটাকে আমরা ডিসকানেক্টেড করে ফেললাম। এখন লুপটায় শুধুমাত্র ইন্ডাক্টর আর একটা রেজিস্টার আছে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে একটা এখন ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে ফেললে, এখন ডিসকানেক্ট করে ফেললে যে ইন্ডাক্টরটা থ্রু এইদিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছিল, রাইট ওয়ার্ডস একটা কারেন্ট ফ্লো হচ্ছিল, সেই কারেন্টের ভ্যালু আস্তে আস্তে কমতে শুরু করবে। অর্থাৎ ইন্ডাক্টরটা যদি না থেকে একটা ডিরেক্ট কানেক্টর থাকতো, তাহলে তো এইটার থ্রু যে কারেন্ট সেটা সরাসরি জিরো হয়ে যেত। কিন্তু এখানে ইন্ডাক্টর থাকার ফলে এই যে ইনস্ট্যান্ট ওই মোমেন্টে যেটা দেখা যাচ্ছে যে কারেন্টের ডিরেকশন একই, কিন্তু কারেন্ট ফ্লোটা আস্তে আস্তে ওই খুবই অল্প টাইমে কারেন্ট ফ্লোটা কমা শুরু করছে। অর্থাৎ ওই এক্স্যাক্ট টাইমে কারেন্ট ফ্লোয়ের রেট এই মুহূর্তে নেগেটিভ। অর্থাৎ কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন সেম দিকে, এখন কারেন্ট ফ্লোয়ের যে রেট ডিআইডিটি সেটার ভ্যালু এখন নেগেটিভ। তো এখন কারেন্ট এই ইন্ডাক্টর থ্রু এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, আর কারেন্টের যে রেট অফ চেঞ্জ সেটা হলো নেগেটিভ। অর্থাৎ এখন ইন্ডাক্টরের যে ইনডিউসড কারেন্ট সেটা হলো কারেন্টের রেট অফ চেঞ্জকে অপোজ করবে, অর্থাৎ কারেন্টের কমাটাকে অপোজ করবে। অর্থাৎ কারেন্টের কমাটাকে অপোজ করতে হলে যেটা করতে হবে, যে ডিরেকশনে কারেন্টটা ফ্লো করতেছে আর কমতেছে সেই ডিরেকশনে কারেন্ট একটা ইনডিউস করবে। অর্থাৎ এখন ইনডিউস কারেন্টের ডিরেকশনটা অপোজিট দিকে চলে যাবে, যেহেতু এখন কারেন্ট ফ্লোয়ের মানটা আস্তে আস্তে কমতেছে, তো এখন একই ডিরেকশনে কারেন্ট ইনডিউস করবে। অর্থাৎ যে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ডিরেকশনে এখন কারেন্ট ইনডিউস কারেন্টের ডিরেকশন হবে এখন ক্লকওয়াইজ। এই ক্ষেত্রে যে ইনডিউস কারেন্টের ডিরেকশন হবে ক্লকওয়াইজ, ভোল্টেজ ডিফারেন্স সেম হবে, এই যে যেটার ভ্যালু এল ইন্টু ডিআইডিটি, ওই মুহূর্তে ডিআইডিটি। তো এখন এই ক্ষেত্রে আমরা আবার এটাকে একটা যেই ব্যাটারি হিসেবে আমরা ইমাজিন করতে পারি, যেখানে আমরা যদি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করতাম, অর্থাৎ একটা ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে সুইচটাকে এই পজিশনে নিয়ে যেতাম, এখানে ইন্ডাক্টরের জায়গায় একটা স্ট্রেট কানেক্টর থাকলে রেজিস্টারটা থ্রু কারেন্ট ইনস্ট্যান্টলি জিরো হয়ে যেত, কিন্তু এখন ইন্ডাক্টরটা একটা কারেন্ট ইনডিউস করার ফলে রেজিস্টারটা থ্রু কারেন্ট একেবারে ইনস্ট্যান্টলি জিরো হতে পারতেছে না। রেজিস্টারটা থ্রু কারেন্ট একই ডিরেকশনে কিছু একটা সময় পর্যন্ত ফ্লো হবে। ইন্ডাক্টরের নিচের ভিতর যে এনার্জিটুকু কনজিউম করে রাখছিল ব্যাটারিটা যখন প্রথম কানেক্ট করছিলাম, তখন যেই এনার্জিটুকু স্টোর করে রাখতে শুরু করছে সেটা রিলিজ করছে। তো এই ক্ষেত্রে যেরকম ইন্ডাক্টরটা একটা এনার্জি যে রিলিজ করছে, তো এনার্জি কনজিউম করার সময় যেটা হয়েছিল যে ব্যাটারিটাকে যখন আমরা প্রথম কানেক্ট করছিলাম, এই সবখানে কারেন্ট জিরো ছিল, ব্যাটারিটাকে যখন প্রথম কানেক্ট করছিলাম তখন ইন্ডাক্টরটার জায়গায় একটা প্লেন ওয়্যার থাকলে রেজিস্টারটা থ্রু বা এই বাহুর থ্রু কারেন্ট সরাসরি ভি বাই আর একটা স্টেবল লেভেলে চলে যেত, যেটার মান হলো ভি বাই আর। কিন্তু এই যে ইন্ডাক্টর থাকার কারণে একটা অপোজিট ডিরেকশনে কারেন্ট ইনডিউসড হয়েছে, যেটা হলো কারেন্টের ভ্যালুটা যেটা ইনস্ট্যান্টলি যে স্টেবল মুহূর্তে পৌঁছে যেত সেটা থেকে কমায় রাখছিল। তো কারেন্টের ভ্যালু ওই স্টেবল পজিশনে যেতে একটু টাইম লাগছে। তো এই ক্ষেত্রে এনার্জি কনজিউম করছিল, এক্ষেত্রে এনার্জি রিলিজ করতেছে। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এখন ইন্ডাক্টরের যেই ডিরেকশনটা উল্টাই গেছে, ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা উল্টাই গেছে, কিন্তু 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স এখনো সেম, এল ইন্টু ডিআইডিটি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ইন্ডাক্টরের যেই সাইন কনভেনশনটা, এটা একটু আমাদের কাছে বোঝা টাফ লাগছে যে কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে প্লাস কারেন্টের রেটটা কীরকম। এই ক্ষেত্রে আমরা সহজে যেটা করতে পারি যে ইন্ডাক্টরের থ্রু যে কোনো মুহূর্তে আমরা শুধুমাত্র কারেন্টের ডিরেকশনটা লিখবো, যে ইন্ডাক্টর থ্রু কোন দিকে কারেন্ট প্রবেশ করতেছে। হ্যাঁ, অর্থাৎ যে এই দুই কেসেই, অর্থাৎ ব্যাটারি যখন প্রথম কানেক্ট করছিলাম আর ব্যাটারিটা যখন প্রথম খুলতেছি, দুই কেসেই কারেন্ট প্রবেশ করতেছে একটা যে কোনো দিকে, অর্থাৎ রাইট সাইডে। এই রাইট কোনো স্পেশাল দিক না, এই কেসে এরকম, ব্যাটারিটাকে উল্টা করলে অন্য দিক হতে পারতো। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এদিকে কারেন্ট ফ্লো করতেছে, আমরা যেটা ধরতে পারি যে ইন্ডাক্টর
অলওয়েজ যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই দিক অলওয়েজ পজিটিভ পয়েন্ট, যেদিকে কারেন্ট ইন্ডাক্টরের ভিতর প্রবেশ করতেছে সেই দিক অলওয়েজ পজিটিভ পয়েন্ট, আর অপর সাইড অলওয়েজ নেগেটিভ পয়েন্ট। ব্যাটারি হিসেবে ইমাজিন করলে যেদিক কারেন্ট প্রবেশ করছে সেটা অলওয়েজ পজিটিভ পয়েন্ট, অপর সাইড অলওয়েজ নেগেটিভ পয়েন্ট। আর দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো, মডিউলাসটা সরাই দিব, ব্যাটারিটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হবে এল ডিআই ডিটি। তো এরকমটা করলে যেটা দেখা যাবে যে এরকম করে করলে কিন্তু আমাদের হিসাব সবসময় মিলবে। যে আমরা প্রথম কেসে যেটা দেখছিলাম যে যখন ব্যাটারিটাকে প্রথম কানেক্ট করা হয়েছিল, সেই সময় ডিআইডিটির ভ্যালু ছিল পজিটিভ। এই যে ইন্ডাক্টরের দিকে কারেন্ট এদিকে প্রবেশ করছিল, তো সেটাকে আমরা এইরকম একটা ব্যাটারি দিয়ে আমরা যখন রিপ্লেস করব, তো প্রথম কেসে আমরা যেটা দেখছিলাম যে ইন্ডাক্টর কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করার চেষ্টা করতেছে। সেই ইনডিউসড কারেন্ট, যে ইনডিউসড ভোল্টেজের জন্য ফ্লো হচ্ছিল, সেটা ভ্যালু ছিল এইটা। এই ক্ষেত্রেও এই ব্যাটারিটার যদি এটা পজিটিভ পয়েন্ট হয়, এটা নেগেটিভ পয়েন্ট হয়, আর এই ব্যাটারিটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আমি যদি এল ডিআইডিটি বলি, এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে, কারণ ডিআইডিটি এই মুহূর্তে পজিটিভ, অর্থাৎ এই ব্যাটারিটারও আসলে এই পয়েন্টে হায়ার ভোল্টেজে আছে আর এই পয়েন্টে আসলে লোয়ার ভোল্টেজে আছে, আর এই ব্যাটারিটার প্রবণতা হলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করানো। সেকেন্ড কেসে যেটা দেখা যাচ্ছে, সেকেন্ড কেসে যেটা আমাদের সেটআপটা এরকম হয়ে গেছিল, তো সেই ক্ষেত্রেও ইন্ডাক্টরের থ্রু কারেন্ট ফ্লো এদিকে হচ্ছিল, কিন্তু ডিআইডিটির ভ্যালু ছিল নেগেটিভ। তখন আমরা দেখছি যে এই যে তখন ইন্ডাক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে না, বরং ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ইনডিউস করতেছিল। এখন আমরা যদি সেমভাবে ধরি, যেহেতু কারেন্ট এদিকে ইন্ডাক্টরটা প্রবেশ করতেছে, কারেন্টের রেট অফ চেঞ্জ আমার দরকার নেই, ইন্ডাক্টরের কোন দিকে কারেন্ট প্রবেশ করতেছে, অর্থাৎ এইদিকে কারেন্ট প্রবেশ করতেছে, একইভাবে আমরা দিলাম এখানে পজিটিভ পয়েন্ট, এখানে নেগেটিভ পয়েন্ট, আর দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো এল ইন্টু ডিআইডিটি। তো এখানে ডিআইডিটি যেহেতু নেগেটিভ, তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এইটা নেগেটিভ পয়েন্ট আর এটা পজিটিভ পয়েন্ট, অর্থাৎ ব্যাটারিটা যদি আসলে এইটা যদি নেগেটিভ পয়েন্ট আর এটা যদি পজিটিভ পয়েন্ট হয়, আর দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হয় মডিউলাস এল ইন্টু ডিআইডিটি। এই কেসে কিন্তু ব্যাটারিটা এই ভোল্টেজ ইনডিউস করে এই ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করার চেষ্টা করছে। তো সেকেন্ড কেসেও কিন্তু আমাদের হিসাবটা মিলে গেছে, অর্থাৎ আমরা যেটা করতেছি অলওয়েজ, যে যেদিকে ইন্ডাক্টরের কারেন্ট প্রবেশ করতেছে, ইন্ডাক্টরের যেই দিকে কারেন্ট প্রবেশ করতেছে সেই দিকটাকে আমরা পজিটিভ সাইন দিয়ে দিব, অপর সাইডটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে দিব একটা ব্যাটারি দিয়ে যদি রিপ্লেস করি। তারপর আমরা ব্যাটারিটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স আমরা বলবো এল ইন্টু ডিআইডিটি। তারপর ডিআইডিটির যে ভ্যালু, এটা পজিটিভ না নেগেটিভ, এটা আমাদের সাইনের বাকি দায়িত্ব পুরোটা নিয়ে নেবে। ইন্ডাক্টরের সাইন কনভেনশনটা বোঝার জন্য এরকম একটা ধারণা পাওয়াটা সুবিধা হয় যে কারেন্ট যেদিকে প্রবেশ করছে সেদিক পজিটিভ, অপর সাইড নেগেটিভ, একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দিব, তারপর দুই পয়েন্টে ভোল্টেজ দিব এল ইন্টু ডিআইডিটি। তো এখন আমরা ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের সার্কিটের যে র্যাপিড চেঞ্জ এগুলো সম্পর্কে জানবো। তো র্যাপিড চেঞ্জ বলতে এতক্ষণ আমরা যেটা করলাম যে এই ক্যাপাসিটারের সার্কিটটা কোথাও কোনো কারেন্ট ফ্লো ছিল না, চার্জ ছিল 0, তো আমরা হঠাৎ করে এই ব্যাটারিটাকে সার্কিটটায় কানেক্ট করলাম, এর ফলে একটা কারেন্ট ফ্লো হতে শুরু করলো, তারপর এই যে ক্যাপাসিটারে একটা চার্জ জমা হতে শুরু করলো, একটা ভোল্টেজ বিল্ড আপ হতে শুরু করলো। তারপর এটা ছিল আমাদের একটা র্যাপিড চেঞ্জ, যেই মুহূর্তে আমরা একটা সাডেনলি চেঞ্জটা করলাম। তারপর যেটা করলাম যে আমরা যখন একটা মোটামুটি স্টেবল ভোল্টেজ তৈরি হয়ে গেছে, অথবা একটা রেজিস্টারের থ্রু একটা একটা স্টেবল কারেন্ট ফ্লো হতে শুরু করছে, ওই সময় আবার ব্যাটারিটাকে সাডেনলি ডিসকানেক্ট করে দিলাম। তো এটা হচ্ছিল একটা র্যাপিড চেঞ্জ, ওই সময় ক্যাপাসিটরটা নিজেকে ডিসচার্জ করতে শুরু করলো। তো এই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে ইন্ডাক্টরটার রেজিস্টারটা এই ব্রাঞ্চে কারেন্ট ছিল 0, সাডেনলি ব্যাটারিটাকে কানেক্ট করে দিচ্ছি, তারপর একটা কারেন্ট ফ্লো হতে শুরু করছে, একটা কারেন্টের রেট অফ চেঞ্জ বিল্ড আপ হয়েছে, রেট অফ চেঞ্জ কারেন্টের জন্য একটা ইনডিউসড কারেন্ট তৈরি হয়েছে, বাট পুরো কারেন্টটা আস্তে আস্তে স্টেবল হতে শুরু করছে। তো এরকম স্টেবল হতে যখন শুরু করছিল, তখন আমরা আবারও সাডেন একটা টাইমে ব্যাটারিটাকে খুলে এই যে এইদিকে সুইচটাকে দিয়ে আমরা এই ইন্ডাক্টর আর রেজিস্টারটা দিয়ে একটা লুপ ক্লোজ করে ফেললাম। ওই সময় আবার কারেন্টের একটা র্যাপিড চেঞ্জ হতে শুরু করলো, দুই পয়েন্টে ভোল্টেজের একটা র্যাপিড চেঞ্জ হতে শুরু করলো। তো এগুলো ছিল আমাদের সার্কিটটার র্যাপিড চেঞ্জ। এই ধরনের চেঞ্জের ক্ষেত্রে যেই মুহূর্তে চেঞ্জটা করছি, ঠিক যেই মুহূর্তে চেষ্টা করছি বা ওইটার জাস্ট কিছু সময় পর, হ্যাঁ, ওই অল্প সময় ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের যে ধরনের বিহেভিয়ার, ওগুলোকে আমরা বলবো যে চেঞ্জের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস বিহেভিয়ার। তারপর একটা সার্কিট একটা স্টেবল পরিস্থিতি চলে আসে, চেঞ্জটা করার পর একটা সাফিসিয়েন্ট টাইম পর সার্কিটের কারেন্ট, সব পয়েন্টে কারেন্ট আর ভোল্টেজ একটা স্টেবল একটা ভ্যালু ধারণ করছে, আর চেঞ্জ হচ্ছে না।
তো ওই অবস্থায় ক্যাপাসিটার আর ইন্ডাক্টর যে ধরনের বিহেভিয়ার শো করবে সেটাকে আমরা বলবো স্টেবল বিহেভিয়ার চেঞ্জের পর। এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রথমে যেটা ছিল এই যে ক্যাপাসিটার ক্ষেত্রে যে দুইটা প্লেটে চার্জ ছিল 0, আমরা যেটা করছি ব্যাটারিটাকে সাথে সাথে কানেক্ট করে দিছি। তো দুই প্লেটে এখন যেটা হয়েছে যে এই ক্যাপাসিটারটা একটা কারেন্ট ফ্লো হতে শুরু করছে, কিন্তু ক্যাপাসিটারটা দুইটা প্লেটেই চার্জ যখন 0, যেই মুহূর্তে আমি সুইচটাকে অন করছি ঠিক ওই মুহূর্তেই কিন্তু ক্যাপাসিটারটায় কোনো চার্জ এসে জমা হতে পারে না। ঠিক ওই মোমেন্টেও কিন্তু ক্যাপাসিটারটার দুই প্লেটেই চার্জ ছিল 0। একটা চার্জ জমা হওয়া, একটা কারেন্ট ফ্লো হওয়া জাস্ট শুরু হয়েছে, একটা চার্জ জমা হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তো ওই মোমেন্টে কারেন্ট যে ক্যাপাসিটার দুই পয়েন্টের চার্জ ছিল 0। তো তারপর যখন একটা স্টেবল একটা কিউ পরিমাণ চার্জ যখন আমরা ধরা যাক এর ক্যাপাসিটার দুইটা প্লেটে জমা হয়েছে, তখন আমরা যখন ঠিক ওই মোমেন্টে যখন আবার আমরা সুইচটাকে আমরা এরকম খুলে ফেললাম, যে ক্যাপাসিটার আর রেজিস্টারটা দিয়ে একটা লুপ গঠিত হয়ে গেল, ওই সময়টা ক্যাপাসিটার নিজের চার্জগুলোকে ডিসচার্জ করা শুরু করছে। কিন্তু ওই মুহূর্তে যেটা হয়েছে, এইটা ঠিক আগ মুহূর্তে কারেন্টের ফ্লো ছিল এই ডিরেকশনে। এখন যখন আমরা সুইচটাকে আমরা খুলে দিয়েছি ব্যাটারিটাকে, তখন কারেন্টের ফ্লো হয়েছে তার উল্টা ডিরেকশনে। ক্যাপাসিটার যেহেতু এখন ডিসচার্জ করতেছে নিজেকে, এই ডিরেকশনে হয়েছে। এটা ছিল এই পয়েন্টে একটা হায়ার ভোল্টেজ চলে আসছে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়েছে। কিন্তু যেই মোমেন্টে আমরা সুইচটাকে ক্লোজ করে দিলাম, ঠিক ওই মোমেন্টেই কিন্তু কোনো চার্জ ক্যাপাসিটার থেকে বের হয়ে রেজিস্টারটা থ্রু ফ্লো হতে পারে না। তো ওই মোমেন্টে যে কারেন্টের ডিরেকশনটা উল্টে গেছে বা ক্যাপাসিটারটা ডিসচার্জ করতে শুরু হচ্ছে, কিন্তু ক্যাপাসিটারটা যে কারেন্টের ডিরেকশন উল্টে গেছে, কারেন্টের একটা চেঞ্জ আসছে, একটা র্যাপিড চেঞ্জ আসছে, কিন্তু ক্যাপাসিটারটা ঠিক ওই মোমেন্টে যে দুই প্লেটেই চার্জের সংখ্যা কোনো চেঞ্জ হয় না, চার্জগুলো ঠিক ওই মোমেন্টেই সব চার্জ কারেন্টে ফর্ম করতে পারে নাই। অর্থাৎ এখন যেটা দেখলাম যে র্যাপিড চেঞ্জের ক্ষেত্রে যেটা হয়, ক্যাপাসিটারের দুইটা প্লেটেই র্যাপিড চেঞ্জ যেই মোমেন্টে চেঞ্জটা করছি ওই ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে দুইটা প্লেটেই চার্জ সেম থাকে। দুইটা প্লেটেই চার্জ যেহেতু সেম থাকে, অর্থাৎ র্যাপিড চেঞ্জটা করার ঠিক আগে যেই পরিমাণ চার্জ ছিল ওই পরিমাণ চার্জই ওই ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট অফ চেঞ্জে ওই পরিমাণ চার্জই বজায় থাকে দুইটা প্লেটেই। তো ওই পরিমাণ চার্জ যেহেতু বজায় থাকে, তাহলে কিউ বাই সি ভি ইকুয়াল টু কিউ বাই সি, অর্থাৎ ক্যাপাসিটার দুই পয়েন্টে ভোল্টেজও সেম ওই পরিমাণই থাকবে। তো আমরা যেটা দেখছি যে আমরা যে ইনিশিয়াল মোমেন্টে যখন ক্যাপাসিটার দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 0 ছিল, ভোল্টেজ ডিফারেন্স দুইটা প্লেটের চার্জ 0 ছিল, আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টের দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সও 0 ছিল। তো আমরা ব্যাটারিটাকে যখন প্রথম কানেক্ট করছি, ব্যাটারিটার দুই পয়েন্টের ভোল্টেজ হলো ভি, ভোল্টেজ ডিফারেন্স ভি, এই পয়েন্টের ভোল্টেজ 0, এই পয়েন্টের ভোল্টেজ ভি। কিন্তু ওই মোমেন্টেই আমাদের ক্যাপাসিটারে কোনো চার্জ জমা হতে পারে না, অর্থাৎ এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ওই মুহূর্তেও 0। তো ব্যাটারি যেটা করবে, এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স তার ভি আনতে হবে। এটার জন্য সে খুব ফাস্ট কারেন্ট ফ্লো করা শুরু করবে। তো এরকম ফাস্ট একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করলে এই যে ক্যাপাসিটার দুই প্লেটে একটা চার্জ বিল্ড আপ হওয়া শুরু করবে, একটা ভোল্টেজ বিল্ড আপ হওয়া শুরু করবে। আস্তে আস্তে ভোল্টেজ যত ভি এর দিকে যাবে, কারেন্ট ফ্লো তত কমতে থাকবে, চার্জ জমা হওয়ার রেট তত কমতে থাকবে। তারপর যখন একটা দুই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স ভি চলে আসবে, তখন আর কোনো চার্জ ক্যাপাসিটারটা থ্রু ফ্লো হবে না, আর কোনো চার্জ ক্যাপাসিটারটায় আর কোনো নতুন চার্জের জমা হবে না, কারণ দুই পয়েন্টের ভোল্টেজ এখন ভি হয়ে গেছে, ভোল্টেজ ডিফারেন্স এখন ভি হয়ে গেছে। তো আর কোনো ব্যাটারি আর কোনো যে ভোল্টেজের কোনো ডিফারেন্স তৈরি করতে চাচ্ছে না। তো ক্যাপাসিটারটা এখন চার্জের দুইটা প্লেটে চার্জ এখন একটা স্টেবল একটা ভ্যালু ধারণ করছে। তো এখন চার্জ দুইটা প্লেটে যেহেতু একটা স্টেবল ভ্যালু ধারণ করছে, আর কোনো চার্জ এসে জমা হচ্ছে না, অথবা এখান থেকে কোনো চার্জ ডিসচার্জ হচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ এই ব্রাঞ্চের এখন কারেন্ট ফ্লো কত? কারেন্ট ফ্লো 0। এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লো এখন 0, দুই পয়েন্টের ভোল্টেজ একটা স্টেবল একটা ডিফারেন্স ফর্ম করছে। অর্থাৎ এই স্টেবল কেসে এখন একটা স্টেবল যখন কেস তৈরি হয়ে গেছে, স্টেবল কেসে এই দুই পয়েন্ট কি একটা ডিসকানেকশনের মতো বিহেভিয়ার করতেছে না, যে এই ব্রাঞ্চটার কারেন্ট ফ্লো 0 আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যদি ক্যাপাসিটরটা না থাকতো, ডিসকানেক্ট করে দিতাম, স্টেবল পরিস্থিতিতে এই যে এখানে যেহেতু কিছুই নাই, কোনো কানেক্টর ছাড়া আর কোনো কিছু কানেক্টেড নাই, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু ভি, এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু ভি, এই পয়েন্টের ভোল্টেজ 0, এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু 0, আর এইখান থেকে এখানে কোনো কানেকশন যেহেতু নাই, কোনো কারেন্ট ফ্লো হবে না। তো স্টেবল কেসে ক্যাপাসিটার কানেকশন ডিসকানেক্টের মতো বিহেভিয়ার করে। তো র্যাপিড কেস যেটা দেখলাম, ক্যাপাসিটারের যেই চেঞ্জটা হওয়ার ঠিক আগে যেই চার্জ ছিল দুই পয়েন্টে, যেই ভোল্টেজ ডিফারেন্স ছিল, র্যাপিড চেঞ্জ হওয়ার ঠিক ওই মুহূর্তে ভোল্টেজ ডিফারেন্স সেম থাকবে, চার্জও সেম থাকবে।
আর যখন সার্কিটটা স্টেবল হয়ে যাবে তখন ক্যাপাসিটারের থ্রু কোনো কারেন্ট ফ্লো হবে না, ক্যাপাসিটার 2 পয়েন্টে একটা স্টেবল ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে, অর্থাৎ ক্যাপাসিটারটা একটা কানেকশন কাটের মতো বিহেভিয়ার করবে। আমরা এফেক্টিভলি আমরা যদি সার্কিটকে স্টেবল অবস্থায় পাই, ক্যাপাসিটারগুলোকে আমরা ডিসকানেক্ট করে দিলেই আমরা ইকুইভ্যালেন্ট একটা সিচুয়েশন পাবো। এটা ছিল ক্যাপাসিটারের দুই ধরনের র্যাপিড চেঞ্জের ক্ষেত্রে দুই ধরনের বিহেভিয়ার। ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয়, ইন্ডাক্টর যেটা করে, ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে অপোজ করে। এই কেসে ইন্ডাক্টরের থ্রু কারেন্ট ফ্লো ছিল 0, ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে চায় না, চেঞ্জকে অপোজ করে, সে চায় যে নিজের থ্রু একটা স্টেবল কারেন্ট ফ্লো হোক। তো এখন কারেন্ট ফ্লো ছিল 0, আমি একটা ব্যাটারিটাকে সাডেনলি এখানে কানেক্ট করে দিচ্ছি, তো রাইট ওয়ার্ডস এই ইন্ডাক্টরের থ্রু ডান দিকে একটা সাডেনলি একটা কারেন্ট বিল্ড আপ হয়েছে। ইন্ডাক্টর এই কারেন্টে, এই যে সাডেন কারেন্ট বিল্ড আপ, এইটাকে অপোজ করতেছে। ইনডিউস কারেন্টের ডিরেকশন ছিল এইদিকে, অর্থাৎ এই ধরনের সাডেন যে কারেন্টের চেঞ্জ, এই চেঞ্জটাকে অপোজ করতেছে, অপোজিট দিকে একটা কারেন্ট ইনডিউস করতেছে যেন কারেন্ট চেঞ্জ না হতে পারে। কারেন্ট চেঞ্জ না হতে পারে অর্থাৎ এটার অর্থ কি, যে যেই আমরা একটা র্যাপিড চেঞ্জ করলাম, এই চেঞ্জটা করার ঠিক আগ মুহূর্তে ইন্ডাক্টরের থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছিল ঠিক সেম কারেন্টটা যেন ফ্লো হয়। অর্থাৎ কারেন্টের চেঞ্জকে অপোজ করা বা কারেন্টের চেঞ্জ হতে না দেয়, এটা বলতে এটাই বোঝায়। অর্থাৎ আমরা যেটা করছি যে কারেন্ট, এই যে র্যাপিড চেঞ্জ করার ঠিক আগ মুহূর্তে যে কারেন্টটা ইন্ডাক্টর থ্রু ফ্লো হচ্ছিল ঠিক সেম কারেন্টটা যেন ফ্লো হয়। একইভাবে আমরা যখন এবার কারেন্টটা স্লোলি একটা স্টেবল একটা কারেন্ট রাইটওয়ার্ডস ফ্লো হয়ে গেছে, তখন আবার যখন আমরা সুইচটাকে এই ডিরেকশনে আমরা নিয়ে আসলাম, ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে ফেলাম, তখন ডিআইডিটির ভ্যালু 0 না নেগেটিভ, অর্থাৎ কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন এইদিকে ঠিকই, কিন্তু কারেন্ট ফ্লোর ভ্যালু আস্তে আস্তে কমতেছে। কারেন্ট ফ্লো এখানেও একটা র্যাপিড চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে যদি ইন্ডাক্টরটা না হতো, কারেন্ট ফ্লো 0 হয়ে যেত সাথে সাথে। এখন ইন্ডাক্টরটা এই ধরনের চেঞ্জ, এই ধরনের একটা স্টেবল একটা কারেন্ট থেকে সরাসরি 0-তে নেমে যাওয়া চেঞ্জটাকে অপোজ করতেছে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, ইনডিউস কারেন্টের ডিরেকশন একই ডিরেকশনে, যেদিকে কারেন্ট ফ্লো ছিল সেই একই ডিরেকশনে। তো ইন্ডাক্টর এই কেসে যেটা চাচ্ছে যে নিজের থ্রু কারেন্ট ফ্লোয়ের ভ্যালুটা যেন চেঞ্জ না হয়, অর্থাৎ এই যে র্যাপিড চেঞ্জটা করলাম, চেঞ্জ করার ঠিক আগ মুহূর্তে ইন্ডাক্টরের থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সেম কারেন্ট ফ্লো হবে। তো আমরা র্যাপিড চেঞ্জের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস যে মুহূর্তে আমরা চেঞ্জটা করি, ওই মুহূর্তে যে ইন্ডাক্টরের বিহেভিয়ার এরকম, নিজের থ্রু কারেন্ট ফ্লো সেম থাকে। আমরা ক্যাপাসিটারের এই যে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে যেই বিহেভিয়ারটা দেখছিলাম, সেটা হলো নিজের 2 পয়েন্টে চার্জ সেম থাকে, ভোল্টেজটা সেম থাকে। ইন্ডাক্টরের র্যাপিড চেঞ্জে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টে নিজের কারেন্টটা সেম থাকে। হ্যাঁ, তো এটা ছিল ইন্ডাক্টরের ইনস্ট্যান্ট মোমেন্টের বিহেভিয়ার। এখন যখন স্টেবল একটা কেস চলে আসবে, স্টেবল কেস চলে আসবে অর্থাৎ কি, একটা নির্দিষ্ট কারেন্ট সবখানে একটা এস্টাবলিশড হয়ে যাবে, একটা নির্দিষ্ট কারেন্ট সব ব্রাঞ্চ দিয়ে ফ্লো হবে, সেটার ভ্যালু যতই হোক। তো নির্দিষ্ট কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ কারেন্টের রেট অফ চেঞ্জ, কারেন্টের চেঞ্জই হচ্ছে না, কারেন্টের রেট অফ চেঞ্জ হয়ে গেল 0। তো কারেন্টের রেট অফ চেঞ্জ যখন 0 হয়ে গেল, ইন্ডাক্টরের 2 পয়েন্টের যে ইনডিউস ভোল্টেজ বা ইন্ডাক্টরের 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, এটা হয়ে গেল 0। আর ইন্ডাক্টরের থ্রু 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, এই 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স 0। ইন্ডাক্টরের থ্রু কারেন্ট একটা স্টেবল একটা কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ ইন্ডাক্টরের বিহেভিয়ারটা কীরকম, একটা সরাসরি শর্ট সার্কিটের মতো, অথবা একটা ইন্ডাক্টরটাকে খুলে একটা ওয়্যার কানেক্ট করলে আমরা সেম বিহেভিয়ারটা পাবো। যদি একটা সিম্পল ওয়্যার থাকতো, 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হতো 0, আর ওয়্যারের থ্রু একটা স্টেবল নির্দিষ্ট কারেন্ট ফ্লো হচ্ছে। ইন্ডাক্টর একটা স্টেবল পরিস্থিতি চলে গেলে, ক্যাপাসিটারের ক্ষেত্রে যেটা দেখছিলাম, ক্যাপাসিটারের থ্রু কারেন্ট ফ্লো হয় 0, ভোল্টেজ একটা স্টেবল ফর্ম ধারণ করে। ইন্ডাক্টরের স্টেবল পরিস্থিতি চলে আসলে ইন্ডাক্টরের থ্রু কারেন্ট একটা নির্দিষ্ট ফর্ম ধারণ করে, ভোল্টেজ হয় 0। ইন্ডাক্টরের 2 পয়েন্টের ভোল্টেজ হয় 0, কারেন্ট একটা স্টেবল ফর্ম ধারণ করে। তো আমরা যা যা দেখলাম অল ওভার সব সামারাইজ করলে যেটা পাইছি, যে সার্কিটে একটা ইন্ডাক্টর ক্যাপাসিটার বিশিষ্ট একটা কম্বাইন্ড সার্কিটে একটা র্যাপিড চেঞ্জ করলে, সেই চেঞ্জের জাস্ট আফটার দ্য চেঞ্জের জাস্ট পরে ক্যাপাসিটারের চেঞ্জের সাথে সাথে ক্যাপাসিটারের 2 প্লেটের চার্জ সব রিলিজড হয়ে কারেন্টে ফর্ম করতে পারবে না। ক্যাপাসিটার 2 প্লেটের ঠিক ওই মুহূর্তে চার্জের সংখ্যা সেম থাকে, যে কারণে ক্যাপাসিটারের 2 প্লেটের যে ভোল্টেজ ডিফারেন্স ভি আনচেঞ্জ থাকে। জাস্ট আফটার দ্য চেঞ্জ, এই একটা সার্কিট র্যাপিড চেঞ্জ করলে ক্যাপাসিটারের 2 প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ভি আনচেঞ্জ থাকে। যেখানে ইন্ডাক্টরের ক্ষেত্রে একটা র্যাপিড চেঞ্জ করলে কি হয়, ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জটাকে অপোজ করে ইন্ডিউসড কারেন্ট প্রবেশ করায়, যে কারণে ইন্ডাক্টরের থ্রু যে কারেন্ট আনচেঞ্জ থাকে। চেঞ্জের জাস্ট আগে যেই কারেন্টটা ফ্লো করতেছিল ঠিক ওই কারেন্টটাই চেঞ্জের জাস্ট পরে সেম কারেন্ট ফ্লো করতে থাকে। তো এখন যখন এই চেঞ্জের পর অথবা সার্কিটের যে কোনোভাবে একটা স্টেবল পরিস্থিতি যখন চলে আসে, আমি যেটা দেখছি, স্টেবল পরিস্থিতি চলে আসলে ক্যাপাসিটারের 2 প্রান্তে ভোল্টেজ একটা 2 পয়েন্টেরই ভোল্টেজ স্টেবল হয়ে যায়, অর্থাৎ ক্যাপাসিটারের 2টা প্লেটেরই স্টেবল পরিমাণে চার্জ জমা হয়ে যায়, অর্থাৎ নতুন কোনো চার্জ এখানে আসে না অথবা যায় না। এই ব্রাঞ্চের থ্রু কারেন্ট ফ্লো 0 থাকে। ক্যাপাসিটার যখন স্টেবল পরিস্থিতিতে চলে যায়, ক্যাপাসিটার যেই ব্রাঞ্চে লাগানো ওটা থ্রু কারেন্ট 0,
আর ক্যাপাসিটার 2 পয়েন্টের ভোল্টেজ একটা ভি একটা স্টেবল ফর্ম ধারণ করে, যেটা অল ওভার একটা ক্যাপাসিটার যেই 2 পয়েন্টে লাগানো সেই 2 পয়েন্টের ভিতরে একটা কানেকশন ডিসকানেক্টের সমতুল। যেই একটা স্টেবল পরিস্থিতি যদি আমরা সার্কিটকে দেখি, আমরা এফেক্টিভলি ক্যাপাসিটারটাকে ওই 2 পয়েন্টে ডিসকানেক্ট করে দিতে পারি, একই আমরা সব দিক দিয়ে একই রেজাল্ট পাবো। ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে ইন্ডাক্টর বিশিষ্ট সার্কিট স্টেবল পরিস্থিতি চলে আসলে সেই ইন্ডাক্টর থ্রু কারেন্টের কোনো চেঞ্জ হয় না, কারণ স্টেবল পরিস্থিতি চলে আসছে। ইন্ডাক্টরের থ্রু কারেন্টের যেহেতু চেঞ্জ হয় না, তাহলে ডিআইডিটি জিরো হওয়ার ফলে ইন্ডাক্টরের 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জিরো, আর ইন্ডাক্টরের থ্রু একটা স্টেবল কারেন্ট ফ্লো করতে থাকে। তো এই ইন্ডাক্টরটা থ্রু একটা স্টেবল কারেন্ট ফ্লো করতেছে, যেখানে 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জিরো, অর্থাৎ এটার বিহেভিয়ার একটা শর্ট সার্কিটের মতো, অথবা একটা সরাসরি আমরা ইন্ডাক্টরগুলোকে স্টেবল কেসে একটা ওয়্যার দিয়ে আমরা কানেক্ট করে দিতে পারি, রিপ্লেস করে দিতে পারি, একটা স্ট্রেট ওয়্যার দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো এইভাবে আজকে আমরা ক্যাপাসিটার আর ইন্ডাক্টরের যে সার্কিটে বিভিন্ন বিহেভিয়ার আমরা শিখলাম, তারপর এদের সাইন কনভেনশন, তারপর এদের বিভিন্ন ধরনের ইকুইভ্যালেন্সি, বিভিন্ন ধরনের কানেকশন, অনেক কিছু শিখলাম। তো এগুলো কম্বাইন করলে, এগুলো যদি আমরা সব বুঝে থাকি, এগুলো দিয়ে আমরা ইন্ডাক্টর আর ক্যাপাসিটারের অনেক ধরনের সার্কিট আমরা সলভ করতে পারবো, অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো সলভ করতে পারবো। কিন্তু আজকের ক্লাসের টাইম এনাফ হয়ে গেছে, সেজন্য আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের শনিবারের প্রবলেম সলভিং ক্লাসে কয়েকটা প্রবলেম আমরা দেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই।